দিনাজপুরের নেতৃবৃন্দ, হায়দার ভাই, আফতাবদা, প্রতিবাদী, জরিফদা, হাসানুজ্জামান ভাই সকলে মিলে ভাইজানকে বরণ করবেন। চেয়ারগুলো মাঠে ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করবো, চেয়ার আপনারা ওই আসন ছেড়ে দিন। ভাইয়ের দাদারা আপনার দিকে চেয়ার নিয়ে দিকে আসুন, চারির ভিতর থেকে চেয়ার নিয়ে গিয়ে আপনারা মাঠে চলে আসুন। আজকে আমাদের এই সভার বেশিটা বক্তব্য আপনি কন্টিনিউ করুন। যে কথা বলছিলাম, বিজেপি এবং তৃণমূল কেন আইএসএফকে এত ভয় পাচ্ছে, কেন রাজ্যের শাসক দল আমাদের উপর এত অত্যাচার নামিয়ে আনছে, আপনারা শুনে রাখুন। এই পশ্চিম বাংলার 294 জন এমএলএর মধ্যে মাত্র একজন এমএলএ, একজন বিধায়ক যিনি আমার দলের চেয়ারম্যান, তিনি বিধানসভায় মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছেন যে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সঙ্গে আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি বলছে যে হিন্দুদের দেবত্ব সম্পত্তি লুট করেছে তৃণমূল, সেখানে প্রমোটিং করা হয়েছে, তার হিসাব দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছেন যে আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা নির্মাণ করবেন, কিন্তু বর্তমান যে মাদ্রাসাগুলো আছে তার শিক্ষক নেই, সেই চেয়ার টেবিল নেই, তার কম্পিউটারের ব্যবস্থা করতে হবে। আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করবেন নতুন করে, তার হিসাব আপনাকে দিতে হবে। কেন কৃষকরা তারা ন্যায্য ফসলের দাম পাবে না? কৃষকরা কেন তার সারের দাম তারা কম পয়সায় কিনতে পারবে না? কেন গ্যাসের দাম 1200 টাকায় গ্যাস কিনতে হবে? যখনই বিধানসভায় বলছে তখন মাননীয় মুখ্যমন্ত্রীর চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। তখন তিনি আমার কর্মীরা যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করা হচ্ছে, তাদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ধমকে চমকে তাদেরকে রোখা যাবে না। এটা নরেন্দ্র মোদী নয় যে আমি চুপি চুপি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে পায়ে হাত দিয়ে নমস্কার করব। আমরা শুভেন্দু অধিকারী নয় যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে চা খাবো। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রক্তবীজ, আমরা শপথ নিয়েছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা তৃণমূলের কাছে আমরা মেরুদণ্ড বিক্রি করব না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা বলছি এই পশ্চিম বাংলায় যে ধর্মনিরপেক্ষতা, পশ্চিম বাংলার যে ঐক্য, সেই ঐক্য আমরা ধরে রাখবো। আপনারা জানেন একদিকে প্রতিভা বর্মন, একদিকে আমাদের শ্রীমান হাঁসদা, একদিকে বিশ্বজিৎ মাইতি, একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে তাপস ব্যানার্জি, একদিকে লক্ষ্মীকান্ত হাঁসদা। যে কোনো মূল্যে আমরা জাতপাতের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি এই পশ্চিম বাংলায় আমরা করতে দেব না। তার জন্য যদি রাস্তায় নেমে আমাদেরকে রক্ত দিতে হয় আমরা এক বুক রক্ত দেব, তবু এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেব না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথাটাই বলতে চাইছে। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছে। আমরা এর থেকে এক চুলো আমরা নড়ব না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে আগামী কয়েকদিনের মধ্যেই লোকসভা নির্বাচনের ভোট ঘোষণা হবে। 2021 সালের লোকসভা 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা পরাজিত হয়েছি, আমরা পরাজয় মাথায় নিয়ে গেছি, আমরা হেরে গেছি, কিন্তু আমরা হারিয়ে যাইনি। কিন্তু যারা স্বপ্ন দেখেছিলেন যে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে রোখা যাবে, আর যারা ভেবেছিলেন বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে রোখা যাবে, আমরা বলছি এটা নাগপুরের প্রোডাক্ট, একই গুদামের মাল আর দুটো দোকান। এই দুটো দোকানকে গণতান্ত্রিক পদ্ধতিতে উচ্ছেদ করতে হবে, আর এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিয়ে আসতে হবে। আমরা এমন একজন এমপিকে চাই
এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে এই বালুরঘাটের মানুষের তাদের যন্ত্রণা, তাদের আবেগ, তাদের বেকার যুবকদের হাহাকার পার্লামেন্টে তুলবে। আর আমরা কি দেখছি? আমরা দেখছি যে আজকে যদি সে বিজেপির নেতা থাকে, সে কালকে সকালবেলা গিয়ে দেখছি তৃণমূলের নেতা, আর তৃণমূলের যিনি নেতা পরের দিন সকালবেলা গিয়ে দেখছি বিজেপির ঘরে মালা বদল করছে। মুকুল রায় ঠিক কথাই বলেছেন। আপনারা প্রশ্ন করুন তৃণমূল বিজেপিকে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা সেই জিনিস দেখতে চাইছি। তাই আপনাদেরকে কথা বলি, আপনারা এই বালুরঘাট লোকসভা নির্বাচনে আপনারা এমন একজন এই এলাকার প্রার্থীকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন। আপনাদের কাছে অনেক প্রতিশ্রুতি নিয়ে আসবে। আপনারা তাদেরকে বলুন, আমরা 1200 টাকার, মায়েরা প্রশ্ন করুন, আমরা 1200 টাকার গ্যাস চাই না, আমরা 450 টাকার গ্যাস চাই, আমরা 100 টাকা পেট্রোল ডিজেল চাই না, আমরা 50 টাকার পেট্রোল ডিজেল চাই, আমরা চা শ্রমিকদের অধিকারকে পার্লামেন্টে তুলতে চাই, আমরা চা শ্রমিকদের তাদের ভিটে বাড়ি উচ্ছেদ করতে চাই না, তাদের যন্ত্রণার কথা পার্লামেন্টে বলতে চাই। তাই এমন একজন আইএসএফ এর ক্যান্ডিডেট, এমন একজন আইএসএফ এর প্রার্থীকে আপনারা লোকসভা নির্বাচনে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে। তারা গরিব, খেটে খাওয়া, আদিবাসী, দলিত মানুষের কথা পার্লামেন্টে বলবে। আপনারা এই রকম একটা মানুষকে নির্বাচিত করে পাঠান। তৃণমূল আবার আপনাদেরকে মিথ্যা ঝুলি নিয়ে আসবে। তৃণমূলকে প্রশ্ন করুন, আপনি 2019 সালে আপনি জয় শ্রীরাম বলতে বলেছিলেন। আমি জয় শ্রীরাম বলেছি, কিন্তু আমি যখন পেট্রোল পাম্পে গেছি, পেট্রোল পাম্পে গিয়ে যখন জয় শ্রীরাম বলছি, তখন তো আমার 110 টাকার পেট্রোল 50 টাকায় হয় না। আর যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন তাদেরকে বলুন, আমরা তো জয় জয় বাংলা বলেছি। পেট্রোল পাম্পে যখন আমি গিয়ে জয় বাংলা বলেছি, 110 টাকার পেট্রোল আমাকে 50 টাকা দেয়নি। আর আমার মায়েরা যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, অনেক স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিলেন, আপনারাও বিজেপিকে বলুন যে আমরাও জয় শ্রীরাম বলেছিলাম। আমরাও এই জয় শ্রীরাম জ্যোতি রাম মন্দির উদ্বোধনের দিন আমরা বাতি জ্বালিয়েছিলাম, কিন্তু পেট্রোলের দাম তো কমলো না। রেশনের কেরোসিনের দাম 16 টাকা ছিল, এখন আমাকে কেরোসিনের লণ্ঠন জ্বালানোর জন্য, হ্যারিকেন জ্বালানোর জন্য আমাকে 100 টাকায় কেরোসিন কিনতে হয়। আমার ছেলে যখন বাইক নিয়ে দোকানে যায়, বাইক নিয়ে যখন বাজার করতে যায়, পেট্রোলটা শেষ হলে আমার ছেলে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে 110 টাকায় পেট্রোল, 50 টাকায় তো পেট্রোল হয় না। তাই বলি, জয় শ্রীরাম আর হচ্ছে জয় বাংলা যতই বলুক না কেন, ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানোর চেষ্টা করবে, আবার ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে আবার হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করবে। আবার হিন্দু ভোট বিজেপির দিকে যাক, আর মুসলিম ভোট তৃণমূলের দিকে যাক। তৃণমূল আর বিজেপি এই রাজনীতিকে সামনে নিয়ে আসতে চাইছে। তাই আপনারা সজাগ নাগরিক হিসাবে, আপনারা সুচিন্তিত নাগরিক হিসাবে আগামী লোকসভা নির্বাচনে এই একই গুদামের মাল, এই তৃণমূল আর জোড়াফুল মুকুল রায় যে কথা বলেছেন, সেই কথা মাথায় রেখে আপনারা ব্যালট বাক্সে গিয়ে আপনারা খাম চিহ্নে ভোট দেবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার দলের পৃষ্ঠপোষকের বার্তা, ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্য সারা পশ্চিম বাংলায় আমরা দৌড়ে বেড়াচ্ছি। আর তৃণমূল আর বিজেপি যদি মনে করে ধমকে চমকে এনআরসির ভয় দেখিয়ে আমাদেরকে বাংলা ছাড়া করবে, তাহলে জানবে এটা ভোট ধরার কৌশল হিসেবে তৃণমূল আর বিজেপি এটা ব্যবহার করছে। ওদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আমি শেষ কথা বলবো, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, আমরা টুপি পরে মুসলমান ভাইরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা তারা নিরাপদে গিয়ে ঘন্টা বাজাবে মন্দিরে, আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে, আর আমার আদিবাসী ভাইরা মায়েরা তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, আর আমার হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার মতুয়া ভাইরা। এই ধর্মনিরপেক্ষতার পশ্চিমবঙ্গ দেখতে চাই। তৃণমূল আর বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি আমরা অনেক দেখেছি। জয় বাংলা আর জয় শ্রীরাম কাজ করবে না। এটা আমাদের ধর্ম, এটা আমাদের আবেগ, আবেগ আবেগ আবেগের জায়গায় থাকবে। আমার বেকার যুবক, আমার বেকার ভাইরা তারা কাজ চাইছে। এখনো হাজার হাজার দিন পার করে গেল, ধর্মতলায় কাজের দাবিতে তারা
শুয়ে আছে। আমরা চাইছি জল জমি জঙ্গলের অধিকার ফেরত পেতে চাইছি। আমরা চাইছি 100 দিনের কাজের টাকা আবার ফেরত আসুক, 100 দিনের কাজের কাজ আবার চালু হোক। আমরা চাইছি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চালু হোক। আমরা চাইছি আমার মায়েদেরকে 1000 টাকা দিয়ে তাদেরকে ইজ্জতকে কেনা যাবে না। আমার মায়েরা শপথ নিয়েছে রাত্রি 12টার সময় তৃণমূল দাদাদের হুঙ্কারে আর পার্টি অফিসে যাবে না। রাত্রি 12টার সময় শেখ শাহজাহান যে পিঠে পুলি খাওয়ানোর জন্য রাত্রি 12টার সময় পিঠে বানানোর জন্য ডাকতেন, আমার মায়েরা যাবে না। 2024 লোকসভা নির্বাচনে এই বালুরঘাট থেকে তাদের মনোনীত সাংসদকে পাঠাতে চায় দিল্লিতে। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, সবাইকে আমার ভালোবাসা জানিয়ে, আমার গুরুজনদেরকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ। দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎকে আপনাদের একটু অনুরোধ করে করজোরে আমাদের ভাইজান সুদূর কলকাতা থেকে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে কষ্ট করে এসছেন। আপনারা একটু কষ্ট করতে পারবেন না? একটু চেয়ারগুলো ভরে নিন না, অনুরোধ করছি আপনারা চেয়ারগুলো ভরে নিন, যেখানে দাঁড়িয়ে আছেন একটু চেয়ারগুলো সাইজ করে নিন। আজকে আমরা আমাদের দলের প্রধান পৃষ্ঠপোষক বড় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব ব্রিগেডে বলেছিলেন, ভিক্ষা নয় অধিকার চাই। এই ভিক্ষা নয় অধিকারের সংগ্রামে আজকে সুদূর কলকাতা থেকে বাংলার বঞ্চিত, শোষিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষের বলিষ্ঠ নির্ভীক কণ্ঠস্বর ভাঙড়ের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে আমাদের মাঝে মঞ্চে আছেন। আমি ডেকে নিব বঞ্চিত মানুষের, অত্যাচারিত মানুষের জননেতা, বলিষ্ঠ কণ্ঠস্বর পীরজাদা নওশাদ সিদ্দিকীকে। হ্যালো, যদি কাছে আসলে কেসের ভয় লাগে দূর থেকে শুনলেই হবে ভাই, শুনে নিলেই হবে। সে দোকানে বসে থাকুন, চায়ের দোকানে বসে থাকুন, এখানে সকালে আসলে একটু অসুবিধা লাগে। আর সবার তো বসার জায়গা সেরকম তো করতে পারেনি, সবাই যদি চলে আসে বসবে কোথায়? ঠিক আছে ঠিক আছে, যারা ইচ্ছা হবে এসে বসবে, নাহলে দূর থেকে শুনবে। কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা বলবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিকল্প রাজনীতির সন্ধানে রাজনীতির ময়দানে এসেছে। ক্ষমতা দখল করতে হবে, এমপি হতে হবে, এমএলএ হতে হবে, প্রধান হতে হবে, সভাধিপতি হতে হবে, সভাপতি হতে হবে, এটা মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে গতানুগতিক যে সিস্টেমটা চলছে, যে সিস্টেমের নামে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে, যেই সিস্টেমের নামে কৃষককে বঞ্চিত করা হচ্ছে, যে সিস্টেমের নামে একজন মহিলা পুরুষ নির্বিশেষে একজন নাগরিককে শোষণ করা হচ্ছে, তার অধিকার হনন করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। কিভাবে লড়াইটা? সর্বপ্রথম আমরা চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চাই, আপনি একজন নাগরিক, আপনি একজন কৃষক, আপনি একজন ছাত্র, আপনি একজন যুবক, আপনি একজন মৎস্যজীবী, আপনি একজন কৃষক, আপনার অধিকার কি আপনাকে জানতে হবে। আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে আপনার হাতে কোনো সময় 500 ধরাতো, এখন বাড়িয়ে 1000 করেছে, আগে 1000 ধরাতো, এখন 1200 করেছে, কিন্তু আপনার অধিকার আপনাকে বুঝিয়ে দিচ্ছে না। যখনই আপনি অধিকারের কথা বলছেন, উল্টে আপনাকে ভয় দেখাচ্ছে, আপনাকে চমকাচ্ছে, ধমকাচ্ছে যে তোর ওটা বন্ধ করে দেব। আপনি নাগরিক, আপনাকে জানতে হবে আপনার কি অধিকার আছে, কতটা আছে, কতটা পাচ্ছেন কি পাচ্ছেন না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই জায়গাটাই ফোকাস করতে চাইছে। ভোট আসবে যাবে, যাকে ভালো লাগবে ভোট দেবেন। ওই ভোটের দিনে
আছে অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূলের বন্ধুরা আজকে প্রোগ্রামে আসতে না দেওয়ার জন্য চমকেছে ধমকেছে। প্রশ্ন আমার এখানে, বিজেপি যদি আজকে এলাকায় প্রোগ্রাম করতো, এটা করতো? সুকান্ত বাবু যদি এলাকায় প্রোগ্রাম করতো, তৃণমূলীরা ওটা করে না, কিন্তু আইএসএফকে কেন বলুন তো করে? কেন করে? আজকে যদি আপনার আশা করছি আমি 10-15 মিনিট আধ ঘন্টা যদি যা বক্তব্য দেবো শুনবেন, নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে তৃণমূলীরা আইএসএফ এর প্রোগ্রামে এত ডিস্টার্ব করে কেন। আইএসএফ বাঘ ভাল্লুক নাকি? আমি কিন্তু আপনাদেরকে জোর করে বললাম কি, ওই ভোটের সময় বুথ দখল করব বা নমিনেশন কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনী দিয়ে ঘিরে রাখবো বা গণনা কেন্দ্রে উন্নয়ন বাহিনী দিয়ে হিংসা ছড়িয়ে ভোট নেব, এ কাজ আমরা করি না। আমরা মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে চাই। আজকে যতটুকু টাইম পাবো আর 5টা বিষয়ে কথা বলার সাথে সাথে অধিকার বিষয়ে বেশি কিছু সচেতন করব এবং দায়িত্ব নিয়ে আমি বলতে পারি এমন কথা কিছু বলবো। 15 বছর তৃণমূল সরকারের কথা আপনারা শুনেননি, যেটা আপনাদের হক প্রাপ্য। ওই 15 বছর উন্নয়ন বাড়ি যে বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে না, তারা এতদিন লুট করে খেত। নওশাদ সিদ্দিকী আসলে, আইএসএফ আসলে কথা বলে দিয়ে ওদের লুট করে খাওয়া বন্ধ হয়ে যাবে, ওই জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভয় দেখাচ্ছে। ঠিক আছে ভাই, এখানে আসতে হবে না, বাজারে তো এসেছেন তারা, যারা আসতে চেয়েছিলেন এখানে। এখানে নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে এসছে, কি বক্তব্য দেবে, তারা তো বাজারে এসেছে, বাজারে তো মাইক লাগানো আছে, ওখান থেকে শুনলেই যথেষ্ট। এখানে এসে এখানে ভিড় মানে ভর্তি না করলেও চলবে। দেখুন এখানে কৃষক যারা আছেন, আজকে বক্তব্যে 2টো এজেন্ডা ছিল। কৃষকের ফসলের ন্যায্য মূল্যের পাওয়ার দাবিতে এবং সরকারি যে সমস্ত শূন্য পদগুলো আছে স্বচ্ছতার সাথে নিয়োগের কথা। দেখুন পশ্চিমবাংলাতে প্রায় 6.5 লক্ষ শূন্য পদ আছে। আজকে পুলিশে মমতা ব্যানার্জি মহাশয়া নতুন নতুন থানা করে দিচ্ছে, ভালো কথা, আমি এর বিরোধিতা করছি না, কিন্তু থানা চালাতে গেলে যে পুলিশের প্রয়োজন হয়, যে অফিসারদের লাগবে, সেই অর্থে নাই। সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে সেই জায়গা ম্যানেজ করছে। এর ফলে কি হয়েছে জানেন? সন্দেশখালী থানার আইসির নাম্বার আমার প্রয়োজন হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে গিয়ে দেখি, হ্যাঁ এটা নোট করবেন মিডিয়ার বন্ধুরা, স্ক্রিনশট আমার কাছে রাখা আছে। এই আজকে যে সমস্ত উন্নয়ন বাহিনীরা গিয়ে বাড়িতে বাড়িতে ভয় দেখিয়েছেন, তাদেরকেও বলছি আপনারা দেখুন, রেকর্ড করে রাখুন। নওশাদ সিদ্দিকী যদি ভুল বলে অভিষেক ব্যানার্জির পিসিকে বলবেন, মমতা ব্যানার্জিকে বলবেন আমার নামে মামলা করতে। আমি যখন সন্দেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসারের নাম্বারটা খুঁজছি, ওয়েবসাইটে গিয়ে দেখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে গিয়ে যে নাম্বার দিয়ে আছে, আমার অফিস থেকে তখন কন্ট্যাক্ট করে সে বলে তো আমি 2017-18 সালে ওখানে ডিউটি করেছি, এখন ওখানে নয়। দেখুন অপদার্থ পুলিশ মন্ত্রী ও সন্দেশখালী থানার যিনি আইসি আছেন, তিনি চেঞ্জ হয়ে গেল, তার নাম্বারটা ওয়েবসাইট থেকে যে চেঞ্জ করতে হবে এতটুকু ন্যূনতম ওখানে লোক রাখেনি। এই অপদার্থগুলোকে যখন এগুলো ধরিয়ে দিই, এই অভিষেক ব্যানার্জির পিসিকে যখন বলি যে নওশাদকে যত পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করছো, ওই পুলিশটা যদি সন্দেশখালীর শিবু শাহজাহানদেরকে আটকানোর জন্য লাগাতে, তাহলে সন্দেশখালীর আমার মা বোনেদের এই অত্যাচার সহ্য করতে হতো না। যেই পুলিশগুলোকে নওশাদ সিদ্দিকী বা আইএসএফকে আটকানোর জন্য ব্যবহার করা হচ্ছে, সেই পুলিশকে যদি যথাযথভাবে কাজে লাগানো হতো, তাহলে পশ্চিমবাংলার জেলে আমার মায়েদের উপরে যে অন্যায় হয়েছে, 196টা শিশুর জন্ম হয়েছে মহিলা জেল থেকে, এই অন্যায়টা তাদের সাথে হতো না। ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে মনে হয় পশ্চিমবাংলায় বিরল জেল, মহিলা জেলে যেখানে কোনো পুরুষ ঢুকতে পারে না নিরাপত্তা রক্ষী ছাড়া। 196টা শিশুর জন্ম হলো কি করে, ভাবতে পেরেছেন? এই হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন। কিন্তু পুলিশ প্রশাসনকে কাদের জন্য লাগাচ্ছে? বিরোধীদের জন্য আটকানোর জন্য লাগাচ্ছে। আর যে কাজে লাগানো দরকার ছিল সে কাজে লাগাচ্ছে না।
আমি আপনাদের বলে যাই, যারা এখানে উপস্থিত হয়েছেন, শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাদের ভয়ভীতিকে উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আর নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে এখানকার যারা দায়িত্বশীলেরা আছেন, এই কুশমন্ডি এলাকার যারা আইএসএফ এর দায়িত্বশীলেরা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে কথা বলে রাখি, আপনাদের ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আর কত ভয় খাবেন? ভয় দেখিয়ে 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 আপনার বাড়ির দ্বারে বিজেপিকে হাজির করে দিয়েছে। যদি এখনো আপনি ভয় পান, কালকে আপনার বেডে, আপনার বেডরুমে আপনাকে বিজেপিকে পৌঁছে দেবে। তাই সময় হয়েছে, এগিয়ে আসুন, আইএসএফ এর হাতকে শক্ত করুন, ন্যায়কে প্রতিষ্ঠা করুন। আপনার অধিকার আপনি বুঝে পান। এই আইএসএফ এর সাথে লড়াইয়ের সাথ দেওয়ার জন্য যদি আপনাদেরকে কেউ রাতের অন্ধকারে পুলিশ এসে ডিস্টার্ব করে, আপনারা কেউ ভীতস্ত হবেন না। হয়তো হতে পারে, আপনাদের বলছি, আজকে এই প্রোগ্রামে এসেছেন, প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, হয়তো আপনাদেরকে পুলিশকে দিয়ে ডিস্টার্ব করতে পারে। তবে আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, আমি পার্টির চেয়ারম্যান হিসেবে বলছি, আপনারা ভয় পাবেন না। আমি আপনাদের ওই দায়িত্ব নিয়ে বলছি, রাত্রিরে আপনাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করে পুলিশ আপনাকে কোর্টে তোলার আগে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আপনাদের জামিনের জন্য লয়ার কোর্টে পাঠিয়ে দেবে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি। ওই জেল খাটিয়ে ওর ফুটেজ খাবো ওর জন্য রাজনীতির ময়দানে আসেনি আমরা। ভয় পাবেন না, মিথ্যা কেসে মামলা হবে, অ্যারেস্ট করবে, জামিন হবে। আপনাদের বুনিয়াদপুর কোর্ট তো মতো অ্যারেস্ট হলে যদি বুনিয়াদপুর কোর্টে তুলে জামিন সম্ভব হয়, জামিন হবে। যদি ওখানে রিজেক্ট হয়, জজ কোর্টে হবে। যদি রিজেক্ট হয়, কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদের জামিন হবে। সেখানেও যদি রিজেক্ট হয়, আপনাদের বলছি, আপনাদের জন্য সুপ্রিম কোর্টে আইএসএফ যাবে, মালা পরিয়ে আমাদের ভাইকে তাদের বাড়িতে মাথা উঁচু করে পৌঁছাবে। শুধু কি পৌঁছে দেবো নাকি? শুনে রাখুন, যে সমস্ত তৃণমূলের উন্নয়ন বাহিনীরা আজকে গিয়ে আমাদের কর্মী সমর্থক বা যে ভাইরা আসতে চেয়েছিলেন, তাদেরকে ভয় দেখিয়েছিলেন, তাদের কথা বলে রাখি, বীরভূমের বাগের দিকে একবার দেখুন, এখন বিড়ালকে দেখলে লজ্জা পাবে। তিহার জেলের এখন ভাত খাচ্ছে। দেখুন পার্থ বাবুর অবস্থা, দেখুন জ্যোতিপ্রিয় বাবুর অবস্থা, দেখুন এই সন্দেশখালীর সম্রাট শাহজাহানের অবস্থা। এখন সে কাঁকড়া হয়ে গেছে। আপনাদেরও দিন আসছে আইনের মাধ্যমে, যে অন্যায় করবে তাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে। যদিও জেলের ভাতের অবস্থা খুব খারাপ, আমি জেলে ছিলাম, বেরিয়ে জেল মন্ত্রীকে এই বিষয়ে কমপ্লেন করেছি। আপনারা দেখেছেন, যখন এমন মাছ দিত, এত ছোট মাছ, এত পাতলা মাছ, আমি বলেছিলাম অ্যাসেম্বলি হাউসের মধ্যে, যে মাছ কাটে তার হাত কেটে যায় না। এখন একটু ভালো খাবার হয়তো দেবে, তৃণমূলী বন্ধুদের জন্যই বলছি, আমি ভালো খাবার ওদেরকে দিতে হবে, বেশি বেশি ওরা যাবে তো এবার জেলে। ছাড় একটাও হবে না, আইনের মাধ্যমে হবে। কেউ আমাকে মেরেছে, মারার বদলা মারে, আমি পছন্দ করি না। আমি কাউকে উৎসাহিত করি না মারার বদলা মারে। কিন্তু আমি পেনের লড়াইয়ে বলি, 5 টাকার পেনের খোঁচা এমন, ওই AK-47 থেকেও ভয়ঙ্কর ভাবে তার খোঁচা লাগবে। সেটা আমরা দেবো। যেটা বলছিলাম, আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিতেই পারে ওরা, প্রশাসন আছে, পুলিশকে কাজে লাগিয়ে দিতে পারে। তবে একটা কথা, আপনারা তো অনেকেই আছেন এখানে জ্ঞানীগুণী মানুষ, একটা মিথ্যা মামলা কতদিনের মধ্যে কি হবে? ডিসমিস হয়ে যাবে। এবার আমি আমার ভাইয়ের জন্য লয়ার লাগিয়ে মামলা ডিসমিস করে কি চুপ করে ঘরে ঘুমাবো নাকি? এটা মাথায় রাখবেন। নওশাদ সিদ্দিক আইএসএফ চুপচাপ ঘুমানোর পাত্র নয়রা। যেমন আমার ভাইকে নির্দোষ প্রমাণ করব, কেস ডিসমিস করাবো, ঠিক তারপরে পরেই আমার ভাইয়ের নামে যে মিথ্যা মামলা দিয়েছে তার নামে আমরা মানহানির মামলা ঠুকবো। প্রস্তুত থাকুন। যারা ভাবছেন বা যারা বিগত দিনে আমাদের আইএসএফ এর নামে দিয়েছেন, প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য। মানহানি মামলা 2 রকম ভাবে হয়, একটা ক্ষতিপূরণ আছে, আর একটা জেল জেল হয়। তো আমরা ওই রকম বেছে বেছে দেখবো যে আমাদের ভাইদের নামে কারা মিথ্যে মামলা দিয়েছে। দাদা দিদির কথা শুনে কে উৎসাহিত হয়ে আমাদের আইএসএফ এর কর্মী বা আইএসএফ এর প্রোগ্রামে এসেছিল বলে
তাদেরকে একটু ভেরিফাই করে নেব। যদি দেখি সে বেটা বিত্তশালী, তার নামে জেল খাটার মামলাটা করব। আর সে দেখি আর্থিকভাবে যদি দেখি দুর্বল, তার নামে ক্ষতিপূরণের মামলা করব। মানে বুঝতে পারছেন না? যে বড় লোক তাকে খাটাবো জেল, আর যে গরিব মানুষ তাকে বলবো ক্ষতিপূরণ দেন, কারণ তার চর্বি বেশি ছিল না। শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি বিধানসভায় চা খাওয়াবে, সেখানে কোনো সমস্যা হবে না। আপনাদের এলাকার এমপি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় দাঁড়িয়ে কেক কাটবে, তাতে কোনো সমস্যা হয় না। আর বুথ স্তরে যত বেশি চর্বি মারামারি হানাহানি না, যার চর্বি বেশি আইনের মাধ্যমে কিভাবে চর্বি গলাতে হয় সেটা আইএসএফ ভালো জানে, বুঝে নেবে। তাই সতর্ক করে দিচ্ছে আপনাদের, যারা এই অন্যায় করছেন তারা একটুখানি দেখুন। এক সময় বীরভূমের বাঘের জন্য দিদিমণি অনেক কান্না কেঁদেছিলেন, এখন কোথায় সেই কান্না? ভুলে গিয়েছে বাপ বেটি এখন তিহার জেলের ভাত খাচ্ছে, চোখের পানি ফেলছে। যাদের জন্য লড়াই করেছিল তারা এখন তিহার জেলে, আর যাদের জন্য লড়াই করেছিল তারা কলকাতাতে আছে, আর যারা লড়াই করলো তিহার জেলে। পার্থবাবু তৃণমূল দলের মহাসচিব ছিলেন। আচ্ছা, এই কথা বলছি মানে কারো রাগ হচ্ছে নাকি? এই কথাটা শুনিয়ে দেওয়ার পরে আমি মেন জায়গায় আসবো। লিস্ট করে নিয়ে এসছি কোথায় কোথায় ওষুধটা দিতে হবে। এসেছি একটা ওষুধ দিয়ে যাবো তো নাকি? আপনাদের যাকে ইচ্ছা ভোট দেবেন, আমরা ভোট চাইবো, জোর করবো না। দিলে পার্লামেন্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল, কথা বলার মতো আমাদের লোক পাঠান। কৃষকদের বিরুদ্ধে যে বিল পাস হয়েছে সেখানে প্রতিবাদ করার মতো লোক পাঠান। যদি আপনারা আপনাদের মনে করেন আপনাদের জনপ্রতিনিধি পাঠাবেন, তাহলে আইএসএফকে ভোটে জিতাবেন। আইএসএফ একাই বিধানসভার মধ্যে কি করছে দেখতে পাচ্ছেন না? মুখ্যমন্ত্রী ঘুম হারাম হয়েছে। তো এখান থেকে যদি একটা এমপি আপনারা পাঠাতে পারেন আমাদের রাজ্য থেকে, যেই প্রধানমন্ত্রী হোক না কেন, একে দেখলে ভাববে ওরে বাবারে, কারণ এ তো তোলার জন্য যায়নি। ই তো এমপি ল্যাডের যে টাকা আসবে তার 15% কাটমানি আগের থেকে খাবো বলে তো হিসাব করতে যায়নি, যাবে না। এসটি এসসি থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, মাইনরিটি থেকে শুরু করে জনগণের যে অধিকার আছে তা বাস্তবায়নের জন্য তো ওখানে যাচ্ছে। এর পেছনে টিউনিং করার কেউ থাকবে না, কথা বলে যাবে। তাই একটাই ওদের উপরে ভারী পড়ে যাবে। যে কথা বলছিলাম, যে এই কথা এই জন্যই বোঝানোর জন্য বলছি। জ্যোতিপ্রিয় বাবু একটা সময় মমতা ব্যানার্জি বলছিলেন, সূর্যটা পুরো চোখে চোখে লাগছে, মমতা ব্যানার্জি বলেছিলেন ওর ভাই সুগার আছে, ও মরে গেলে এফআইআর করবো, অনেক কিছু বলেছিলেন। এখন কি জেলের ভাত খেলে কি সুগার কমে যায়? হ্যাঁ, এ মোটা চাল, ও ডালে না, ও ডাল খুঁজতে গেলে গামছা পরে নামতে হবে, বুঝতে পারছেন না? আমরা বিধায়ক বা যারা ভিআইপি আছে ডিভিশন 1 পাই, মানে ভিআইপি ট্রিটমেন্ট পাবে। আমি কিন্তু আসল জেলের মধ্যে কি হচ্ছে সেটা ওদের জানা দরকার, সেই জন্য কিন্তু আমি ভিআইপি ট্রিটমেন্ট নিইনি। আমি বলেছি আর 5টা সাধারণ জেলের বন্দিরা যে পরিষেবা পায় আমাকেও সেই পরিষেবা নেব, আমি কোনো ভিআইপি পরিষেবা নেবো না। কারণটা কি? দুটো কারণ আমার কাছে ছিল। একটা হচ্ছে চটে বসে থাকা লোকেরা ভোট দিয়েছে বলি আমি ভিআইপি হয়েছি, আগে এদেরকে ভিআইপি ট্রিটমেন্ট করলেই আমি তারপরে ভিআইপি ট্রিটমেন্ট নেব, মানে ভোটাররা ভিআইপি ট্রিটমেন্ট পাবে, আমি নেব। দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাকচুয়াল জেলের যারা বন্দি তাদের সাথে কি আচরণ হয়, তারা কি খায়, কতটা বরাদ্দ কি পায় সেটা আমার জানা হবে। সেই জন্য আমি কোনো ভিআইপি ট্রিটমেন্ট নিইনি, আমি সাধারণ মানুষ যেটা পাই সেটা আমি নিয়েছি। দেখেছি তো যে ডালটা দেওয়া হয়, ওই ডালের মুসুর ডাল হোক বা যে ডালে হোক, ডালের দানা পাওয়া যেত নাকি ভাই? ওটা খুঁজতে গেলে গামছা পরে নামতে হবে ডালের মধ্যে, তাও খুঁজে পাবেন না। কিন্তু একটা দিনে প্রায় 40 টাকা না কত টাকা বরাদ্দ আছে মনে নেই এই মুহূর্তে, এখন আর মাথা ছোট তো এত চাপ। তো আমি কোশ্চেন করেছিলাম, মানে ভাবতে পেরেছেন সেগুলো লুট হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম জ্যোতিপ্রিয় বাবুর সুগার এখন মনে ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাক, তিনি শারীরিকভাবে সুস্থ হোক আমরা সবাই চাই। তার সাথে রাজনৈতিক লড়াই, তিনি গরিবের রেশন চুরি করেছেন অভিযোগ আছে, বাচ্চাদের মিড ডে মিল বাচ্চারা যেখানে খায় তার খাবার চুরি করেছে অভিযোগ আছে, ও জেলে পচুক এটা চাইবো, কিন্তু শরীর সুস্থ থাকুক।
শেষে কি সংযোজন হলো? শাহজাহান শেখ, লেটেস্ট একদম। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তো শাহজাহান শেখকে অনার্স সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। ও কিছু করেনি, হ্যান করেনি, ত্যান করেনি, এডিওর পেছনে পড়েছিল। এখন কি শাহজাহান শেখের নাম আর নিচ্ছে তো? নিচ্ছে। একটু ভাবুন, ও হচ্ছে সন্দেশখালীর সম্রাট, এ হচ্ছে একটা মন্ত্রী ছিল, বীরভূমের বাঘ, যখনই জেলে চলে যাচ্ছে দল হাত তুলে নিচ্ছে। শাহজাহান শেখের যে পদ ছিল তার থেকে বহিষ্কার করেছে, আবার ওকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে। আপনার পাড়ার যারা চারানার নেতা আজকে বাড়ি বাড়িতে গিয়ে ওই দাদা দিদির কথা শুনে চমকাচ্ছে, দাদা যদি ফাঁদে পড়ে যায় দল পাশে দাঁড়াবে তো? মনে হয় দাঁড়াবে? যদি দাঁড়াবার হতো পার্থবাবুকে এতদিন বার করে নিত। এখন ওই হাইনফসি হচ্ছে, বলছে আমি বাঁচবো কি করে, আমার লাইন হবে কি করে। ভাইপোর আশেপাশে যারা থাকে তারা বলছে দাদা আপনিই তো বলেছিলেন শাহজাহানের কিচ্ছু হবে না, শাহজাহানকে তখন সিবিআই তুলে নিয়েছে, সিবিআই হেফাজতে নিয়েছে, এরপরে শুনছি তো আমার লাইন আছে, কি হবে? বলছে তোর কিচ্ছু হবে না। বলছে আপনি তো কদিন আগে ওই শাহজাহানের কথাও বলেছিলেন, কিচ্ছু হবে না। এখন মাথাগুলো হচ্ছে, এবার নিচে নামবে, পাড়ারগুলোও ছাড় পাবে না। জনগণের ট্যাক্সের টাকাতে উন্নয়নের নামে যে টাকা এসেছিল, যারা লুটপাট করেছিল, পঞ্চায়েতে উন্নয়নের নামে, সমিতিতে উন্নয়নের নামে যে টাকা পয়সাগুলো এসেছিল, যারা লুটপাট করেছে তাদের ছাড় হবে না। সময় আসবে কমিশন বসাবো আমরা, কমিশন বসিয়ে সেই সমস্ত নেতাদের সম্পত্তির হিসাব নিয়ে হবে। যে নেতা আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 5 বছর আগে মেম্বার হওয়ার আগে একটা বিড়ি 3 বার খেত, ভাঙা সাইকেল চড়ে বেড়াতো, ভাঙা মোটর সাইকেল ছিল না, আজ স্করপিওর মালিক হচ্ছে, হাইওয়ের ধারে জমি কিনছে, প্যাশন সম বাড়ি বানাচ্ছে, কার টাকাতে বানিয়েছে, কমিশন বসছে, হিসাব নিয়ে হবে। ছাড়া হবে নাকি? যদি সোর্স অফ ইনকাম দেখাতে পারে ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। আর যদি না দেখাতে পারে সেই সমস্ত সম্পত্তিগুলো আইনের মাধ্যমে বাজেয়াপ্ত করা হবে, ওই সম্পত্তিগুলো নিলামে তোলা হবে। তাহলে বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, জমি জায়গা হতে পারে, কিছু দেখার দরকার নেই, নিলামে তুলবো। সেইগুলোতে নিলামে উঠে যে টাকা হবে কোষাগারে জমা দিয়ে সেই টাকা আবার জনগণের কাজে লাগাবো, কেউ আটকাতে পারবে না। তখন দাদা দিদিমণি তার নিয়ে ব্যস্ত থাকবে। কালীঘাটে টালির চালা তো শুনছি, টালির চালা যে এসি ঢুকে গেছে, এসিটা কোন টাকায় এসেছে, সময় আসলে তারও হিসাব নেওয়া হবে, ছাড় হবে না। মাথায় থাকে জানো, আপনার পাড়ার চালানার নেতা ডিস্টার্ব করছে না, প্রস্তুত থাকুন। যে প্রসঙ্গে ফিরে আসি, 6.5 লক্ষের অধিক শূন্য পদ আছে। দিদিমণি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেব, ভুলে গেছি নাকি আমরা? না, এই নাটক করছে। এই ভোট আসছে বলে বলেছে আনএডেড যে 237টা না কটা ইন্সপেকশন হয়ে মাদ্রাসাগুলো আছে, সেইগুলোকে আমরা আবার ইন্সপেকশন করার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, মানে ভোট নিতে হবে। ওই আনএডেড টিচাররা যখন বিভিন্ন দপ্তরে যাচ্ছে বলছে ওপরওয়ালার হাত, ওপরওয়ালার হাত হাত করতে করতে নবান্নে পৌঁছে গিয়েছে। নবান্নে তো ওপরওয়ালা থাকে বাংলার, সব আমরা জানি ওপরওয়ালা কোথায় থাকে, এখানকার মানে রাজ্যের। নবান্নে গিয়েছে, অফিসাররা বলছে ডাইরেক্ট সিএম ম্যাডাম না বললে করতে পারবো না। বোকা বানানোর জন্য 237টা মাদ্রাসার একবার ইন্সপেকশন হয়েছিল, আবার করিয়েছে। ও দেবে না, শুধুমাত্র ভাঙটা দিচ্ছে। 10,000 মাদ্রাসা আমরা পেলাম না। আমরা কি পেয়েছি? বরঞ্চ যে 614টা মাদ্রাসা আছে তার মধ্যে একাধিক মাদ্রাসা বন্ধ হতে চলেছে। কেন হতে চলেছে মাদ্রাসা বন্ধ? পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নয়। শিক্ষক না থাকার জন্য আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা আমরা পাঠাচ্ছি না শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে শিক্ষক নয়, আজকের দিনে পশ্চিমবাংলায় মাদ্রাসাতে শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে 10,000-এর অধিক শূন্য পদ আছে। এইভাবে এরকম শূন্য পদ হতে হতে 6.5 লক্ষের অধিক শূন্য পদ হয়ে গিয়েছে। যেটা বলছিলাম পুলিশে, আজকে আমি অবাক লাগছে, থানা বেরিয়ে দিচ্ছে কিন্তু 1.5 লক্ষের অধিক পুলিশের শূন্য পদ আছে, পূরণ করছে না। ফলে কি হচ্ছে? পুলিশ আমাদের পরিবারের একজন সদস্য, তারা আমাদের পরিবারের বাইরে নয়,
এক একটা পুলিশকে 16 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। কেন অতক্ষণ ডিউটি করবে? আমাদেরকে আওয়াজ তুলতে হবে স্বচ্ছভাবে। পুলিশের 1.5 লক্ষ শূন্যপদ থেকে শুরু করে, মাদ্রাসায় 10,000 শূন্যপদ থেকে শুরু করে, যে 6.5 লক্ষ মতো শূন্যপদ আছে সেগুলোকে পূরণ করতে হবে। এবার ভাবুন, যদি 6.5 লক্ষ শূন্যপদ পূরণ হয়, লাভটা কার হবে? আমাদের হবে। আমাদের পরিবারের 6.5 লক্ষ ছেলে মেয়েরা, সে হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলমান হতে পারে, পিছিয়ে বর্গের, জনজাতি, উপজাতির যে কেউ হতে পারে, দেখার দরকার নেই। যার মেধা আছে সংরক্ষণ সিস্টেমে তারা চাকরি পাক। 6.5 লক্ষ তাহলে পরিবার বাঁচবে। 6.5 লক্ষ পরিবার যদি বাঁচে, তারা বিজনেস করবে, তাদের হাতে টাকা আসবে। আরো অন্তত 13 লক্ষ পরিবার এই 6.5 লক্ষ পরিবারের দ্বারাই উপকৃত হবে। তাহলে আমাদের রাজ্যের অর্থনীতির চাকা সচল হবে। সর্বমিলিয়ে প্রায় 20 লক্ষ পরিবার স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করবে। এই দাবি আমরা তুলছি। এ কথা বলছি বলেই আইএসএফ খারাপ, আইএসএফ বিজেপির দালাল, মুসলিম মহল্লাতে যাচ্ছে, আইএসএফ বিজেপির দালাল, আইএসএফ বিজেপির হয়ে কাজ করছে। আমার হিন্দু ভাইরা যেখানে বেঁচে থাকে সেখানে গিয়ে বলছে আইএসএফ, ওই চেয়ারম্যান মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে, ওটা মুসলমানদের দল। এ করেও যখন খাচ্ছে না, আবার চলে আসছে আইএসএফ দলের চেয়ারম্যান পীর পরিবারের ছেলে। তুমি আহলে হাদিস, তুমি নওশাদ সিদ্দিকীকে ভোট দেবে, তুমি তবলিগ জামাত, তুমি নওশাদ সিদ্দিকীকে ভোট দেবে, তুমি বেরেলি, তুমি নওশাদ সিদ্দিকীকে ভোট দেবে। মানে ওর বক্তব্য যে ভোট নওশাদ সিদ্দিকীর পাশে দেওয়া যাবে না, নওশাদ সিদ্দিকীকে ভোট দিলেই তো ওদের চুরিটা ধরিয়ে দেবে মানুষের কাছে। সেই জন্য কখনো মুসলমানদের দল, কখনো পীর পরিবারের ছেলে, কখনো বিজেপির দালাল বলে দেখে দিচ্ছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলছি, যারা আপনাদেরকে বলে যে আইএসএফ বা নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, এই এতগুলো ক্যামেরা চলছে, তাদেরকে বলবে ভাই, তোকে ভাইজান, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান একটা কথা বলেছে, লাইনটা কত টাকা আসা বলতে পারবেন তো? বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয় নাকি বিজেপি, শুনেছেন তো নাকি? বলো তো, হাজার হাজার কোটি টাকা দেয় মানে? ওদের বলবেন ভাইজান বলে গেছে, এই কুসুমন্ডির আমিনপুর বটতলা কুসুমন্ডি থেকে বলে গিয়েছে তোরা টাকা লাইন কর। নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছে 10% দেবে, তোদেরকে 90% দিয়ে দেবে। বলতে পারবেন তো? হাজার কোটি টাকা যদি দেয় 10% এবার অনেক গুনতে পারবো না, পার্টি চলে যাবে আমাদের। তাহলে যে আজকের পর থেকে যদি কেউ বলে টাকা দেয় বিজেপি, বলে তুই লাইনটা কর, তোকে 90% দিয়ে দেবে, বলেছে 10% পার্টি চালানোর কাজে লাগাবে, প্রকাশ্যে নেব। লাইনটা করতে বলুন তো কারা বলছে? যারা 1998 সালে বিজেপির গর্বে যাদের জন্ম হয়েছে। আমি অন ক্যামেরা বলছি, আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছিলাম, আজকেও চ্যালেঞ্জ করছি। উনি ইশারা ইঙ্গিতে আমাদেরকে শুধু বিজেপির দিকে দেখে দিতে চাই, কিন্তু আমি স্টেজ থেকে বলছি 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে। একথা মমতা ব্যানার্জি বলুক যে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ কবে, কোথায়, কত টাকা নিয়েছে, কত সৎ সাহস মমতা ব্যানার্জি আছে, সেটাও আমি দেখে নেব। বলার সাহস নেই, আমার বলার সাহস আছে। আমি বলছি 1999, 2000, 2002, 2004 বিজেপির সাথে ঘর সংসার করেছে। আর আগামী দিনে যদি বিজেপির সিটের প্রয়োজন হয়, পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষের থেকে যদি কোনো দল সর্বপ্রথম বিজেপিকে বলে দাদা আমার সিট তোমার জন্য আছে, সেটা হবে মমতা ব্যানার্জি। সুতরাং সাবধানে ভোট দেবেন। কাকে ভোট দিচ্ছেন? তাপস রায় মহাশয় তো উনি উনার ভাই আগে দেখিয়ে দিয়েছে। কিন্তু যেগুলো ভোট নিয়ে ঘাপটি মেরে বসে আছে, যারা লাফালাফি করে বিজেপিতে যাচ্ছে, কেউ বিজেপিতে যাচ্ছে আর কেউ বিজেপিকে সুবিধা করছে। কিভাবে সুবিধা করছে ভাই? পার্লামেন্টে যখন বিল পাস হয়েছিল 2019 সালে সিএ, আপনারা কি শুনেছিলেন? পশ্চিমবাংলা থেকে 7টা এমপি তৃণমূলের হাজির ছিল না, এতটুকুই তো, এতটুকুই শুনেছিলেন। তাহলে যাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ এর বিরুদ্ধে ভোট দিতে, তারা তাহলে কি করলো? বিজেপির সুবিধা করলো কি করলো না? একটু বলুন না জোরে, ভালো লাগবে। সুবিধা করেছে তো। শুধু তো আপনারা এটুকু শুনেছেন
যে 7 জন উপস্থিত ছিল না, একবারও খোঁজ নিয়েছেন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি যখন ভোটাভুটি হচ্ছিল কোন দরজা দিয়ে পালিয়ে এসেছিল না ভোট দিয়ে? বুঝতে পারছেন না? বাকি যে সমস্ত এমপি গুলো ছিল তারা ভোটদানে অংশগ্রহণ করেছিল কি করেনি, এই খোঁজটা কি নিয়েছেন? এই খোঁজটা নেননি, এটা নেবেন, নিলে পাওয়া যাবে। আজকে যে সমস্ত ভাইরা উন্নয়ন বাহিনীরা গিয়ে ডিস্টার্ব করছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে বেনাগরিক করার চক্রান্ত যারা করছে তাদের পক্ষেই পার্লামেন্টে গিয়ে অর্থাৎ বিজেপিকে তৃণমূল সহযোগিতা করছে। আর এনআরসির বিরুদ্ধে আমরা সর্বপ্রথম কেন করছি? এনআরসিকে সামনে রেখে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে, কারণ সেখানে একটা ধর্মের মানুষকে অবজ্ঞা করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করা হচ্ছে, বন্যে বন্যে জাতে জাতে লাগিয়ে দেওয়ার জন্য। তার আমরা বিরোধিতা করছি। আমি নওশাদ সিদ্দিকী এনআরসির বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে কেস করে এসেছি। অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি বা যাদের দলের হয়ে আজকে আপনাদের বাড়ি থেকে হুমকি দিচ্ছে তারা কিন্তু কেস করেনি। এটা মাথায় রাখবেন আপনারা। কাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছে? যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন তারাই যখন 370 দ্বারা বিলোপ করার চেষ্টা করেছিল তখন বিজেপির বিপক্ষে ভোট না দিয়ে ভোটদান থেকে তারা খোঁজ নিলে দেখা যাবে কোন অংশগ্রহণ করেছিল কি করেনি, দেখতে পাবেন কাদেরকে সুবিধা করেছিল। তালাকের বিল থেকে শুরু করে এই কৃষক বিল থেকে শুরু করে সমগ্র বিষয় তারা ভোটদান কোন পক্ষে দিয়েছিল বা কার সুবিধা করেছিল একটু খোঁজ নিলে দেখা যাবে প্রতিটা ক্ষেত্রে এরা বিজেপির সুবিধা করে দিয়েছে। তো আপনারা ভাবুন আগামী দিনে কাদেরকে পাঠাবেন? কেউ যে আপনার হয়ে কথা বলবে তাকে পাঠাবেন, না ওই যাকে পাঠাবেন বকল হবে বিজেপির সুবিধা করে দেবে তাকে পাঠাবেন? ওটা দায়িত্ব আপনারাই নেবেন। ভাই অনেক ওদের বিরুদ্ধে বলেছি, সময় আসলে বলবো। কৃষকদের নিয়ে আজকে প্রোগ্রাম, কৃষক ভাইদের এখানে যারা কৃষক আছে একটু হাত তুলে দেখাবেন। ওরে বাবা, সবাই কৃষক। এমনি আমাদের কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ। পশ্চিমবাংলার অর্থনীতি যে সচল আছে, যতটুকু অর্থনীতির অবস্থা এখন দেখছেন চাকা ঘুরছে, 50% আপনাদের ভূমিকা আছে কৃষকদের, যাদের মাথার ঘাম জমিনে ফেলে মাঠে ফেলে ফসল উৎপাদিত করছে। কিন্তু দুঃখের বিষয় আপনারা আপনাদের উৎপাদিত ফসলে সঠিক দাম পাচ্ছেন না। আমরা দাবি করেছি স্বামীনাথন কমিশনের যে সুপারিশ আছে, এমএসপি মিনিমাম সাপোর্ট, আপনাদের যে ন্যায্য মূল্যের কথা, এমএসপির কথা বলা আছে, তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা বারবার দাবি করে আসছি। কিন্তু দুঃখের বিষয় অপদার্থ রাজ্য সরকার আর জুমলাবাজির কেন্দ্র সরকার কৃষকদেরকে আরও শোষণ কিভাবে করা যাবে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো নীল চাষিদের সাথে যে অন্যায় হতো, যে অত্যাচার হতো, আবার নতুন করে আমাদের বাংলা বা সারা দেশের কৃষকদেরকে ওই ধরনের দিকে ঠেলে দেওয়ার জন্য যে কৃষি বিরোধী যে বিল নিয়ে এসেছিল তার বিরোধিতা করে যখন কৃষক বন্ধুরা সারা দেশে বন্ধ রেখেছিল, বিজেপি শাসিত রাজ্যগুলোতে শান্তিপূর্ণভাবে বন্ধ হয়েছিল, আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পিসির সরকার কিন্তু আমাদের রাজ্যে আমরা যারা কৃষকদের সমর্থনে বন্ধ করেছিলাম তাই আমাদের মারধর করেছে, কৃষকদের মারধর করে এই বন্ধকে তারা সফল হতে দেয়নি, বিজেপির সুবিধা করে দিয়েছে। তাই কৃষক বন্ধুরা ডিসাইড করুক আগামী নির্বাচনে যারা বন্ধের পক্ষে ছিল, কৃষকদের পক্ষে ছিল, তাদের ভোট দেবে না। যারা বন্ধের বিরোধিতা করেছিল, কৃষকদের মারধর করেছিল, যারা বন্ধ রেখেছিল, তাদের নামে মিথ্যা কেস দিয়েছিল, তাদেরকে জিতাবে, সেটাই আপনারা ডিসাইড করুন। আজকে যারা কৃষক বন্ধুরা আছেন আমি কয়েকটা জিনিস আপনাদের কাছে জানতে চাইব, আপনারা একটু তাড়াতাড়ি উত্তর দেবেন, সময় স্বল্প, 4:40 বেজে গিয়েছে, আমাকে বাড়ি ফিরতে হবে, মালদায় 2টো প্রোগ্রাম আছে আর 2টো আমাদের সাংগঠনিক সভা আছে। আপনারা বলুন, 2-3টে কথা বলবো। আপনারা এখানে যারা কৃষকরা আছেন 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়, কতজন জানেন? জানলে ফটাফট বলবেন, হাত তুলেন। একজন জানেন? আপনি জানেন ওটা? বা 2-3 জন জানে, 4 জন জানে? এখানে 1000 খানেক মানুষ আছে, 4 জন জানে মাত্র। আমাদের এলাকাতে কৃষক বন্ধুদের আছে, আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু 60 বছরের নিচে মারা গেছে এই ধরনের ঘটনা অনেক ঘটেনি?
তার পরিবার তো 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেত, টাকাটা কোথায় গেল? পাইনি বলা ভুল হচ্ছে, আমাদেরকে জানানো হয়নি। আমাদেরকে জানানোর দায়িত্ব কাদের? আমাদের মতো জনপ্রতিনিধিদের। সেই পঞ্চায়েতের মেম্বার থেকে এমপি পর্যন্ত আমাদের কাজ, আপনারা আমাকে ভোট দিয়েছেন, আপনাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়া, আপনাদের অধিকার কি আপনাদেরকে জানানো। কিন্তু আমরা শুধু ভোটের সময় মামা খালা জ্যাঠা মাসি পিসি খালা যা বলতে বলবেন, বুনাই বললে বুনাই বলেই ডেকে দেবে, জামাইবাবু বল ভোট দেবো তো জামাইবাবু বলে দেবে, ভোটটা নিয়েছে কিন্তু অধিকার জানায়নি। আজ থেকে জেনে রাখুন, আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু 60 বছরে নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। কোথায় কিভাবে পাবেন? এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। বিডিও অফিস আপনাদের আছে, ব্লকের অফিস আছে, ওখানে বিডিও স্যার আছে, বিডিও স্যারের নিচের অফিসার একজন থাকে, এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। ওই অফিসের স্যারের সাথে আপনারা কৃষকরা যোগাযোগ রাখবেন। ওখানে ফর্ম পাওয়া যায়, ওখানে অ্যাপ্লিকেশন জমা দেবেন, ওখানে রিসিভ করবে, ওখান থেকে টাকাটা আসবে। খোঁজ নিলে দেখা যাবে আপনাদেরকে জানানো হয়নি। এই জন্যই ভাই পরে হবে, পরে হবে, পরে হবে, সরো সরো, মাই মাই মই হটাও হটাও হটাও, এটা আর করিয়ে রাখো। কোথায় রাখছো ওটা? গুরুত্ব না বুঝলে হাত দেবে না পতাকাতে। মই ভাই সরাও তো, কি বলছিলাম বাবা, কি বলছিলাম বাবা? এডি অফিস। তো আমি সবার দীর্ঘায়ু কামনা করি, কিন্তু দেখুন যারা মারা গিয়েছে খোঁজ নিলে দেখা যাবে আপনার আমার পরিবারের লোক মারা গিয়েছে। ওই উন্নয়ন বাড়ি যারা আজকে গিয়ে যারা হুমকি দিচ্ছে তাদের পরিবারের লোকজন টাকা তুলে খাচ্ছে। ওই জন্যই নওশাদ সিদ্দিকী আসতে দেওয়া যাবে না। নওশাদ সিদ্দিকী আইসে আসলে এগুলো বলবে। এটা আপনাদের কাছে নতুন লাগলো না? 4 জন ছাড়া সবার কাছে নতুন। তো এরকম অনেক কিছু নতুন এখন আপনাদের বলবো। এই জন্যই বলবো আপনারা সচেতন হন। চোর ডাকাতগুলোকে প্রতিহত করুন। কিভাবে? ভোটের মাধ্যমে। মারামারি হানাহানি দরকার নাই। দেশ সংবিধান আপনাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, আপনাদের এমন ক্ষমতা দিয়েছে আপনি এই চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। আপনারা ক্ষমতা দিয়েছে, তো সংবিধান আমাকে এত ক্ষমতা দিয়েছে আপনাকে আমাকে, সঠিক জায়গায় আমরা লাগাতে পারছি না। সঠিক জায়গাতে দিলে ঠিক ভোটের সময় মামা কাকা জ্যাঠা মাসি পিসি বলে যে ভোটটা নিচ্ছে, 5 বছর ধরে ওই মামা খালা জ্যাঠা মাসি বলে আপনার দাঁড়ে দাঁড়িয়ে এসে ভোটের মতো যেমন ভোটের সময় যেমন পড়ে থাকে, ওই 5 বছর ধরে ভরে থাকবে যদি আপনার একটু সজাগ সতর্ক হয়ে যান। তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই ব্যবস্থা নিয়ে আসবে। এমপিরা ভোটের সময় যে ধরনের, এমএলএরা ভোটের সময় বাড়ি বাড়িকে যেভাবে ভোট চায়, সমিতির মেম্বাররা, জেলা পরিষদের মেম্বাররা বা পঞ্চায়েতের মেম্বাররা যেভাবে ভোটের সময় ভোট চায়, আপনারা আমাদের যদি সাথ দেন, এমপি পর্যন্ত দুয়ারে এমপি চলে আসবে, সারা বছর আপনাদের দুয়ারে এসে পরিষেবা দেবে যদি আপনারা আমাদেরকে সাথ দেন। যেটা বলছিলাম যে আপনারা কৃষক যারা বন্ধুরা আছেন, অনেক সময় আপনাদের অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়। তো এবারে আলুকেও ঢুকিয়েছে, আলুটাও বিমার মধ্যে এসেছে। এটা রাজ্য সরকার একটা ভালো কাজ করেছে, এটা আমি স্বীকার করছি, এবং অ্যাসেম্বলি হাউসের মধ্যে এটা আমি বলেছি, ভালোকে ভালো বলবো। আমি পাটকে বলেছি ওর মধ্যে ঢোকাতে, বিমার মধ্যে। আমি আর একটা প্রস্তাব রেখেছি পাটকে বিমার মধ্যে ঢুকানো হোক। যে আলু চাষিদের কী হয় বা অন্যান্য যারা কৃষকরা আছেন, ফসল নষ্ট হয়ে যায় অতিবৃষ্টির কারণে, অনেকে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নিচ্ছে। কেন ভাই? আরে আপনাদের মেহনতের ফলে পশ্চিমবাংলার অর্থনীতির চাকাটা ঘুরছে, দেশের অর্থনীতির চাকা ঘুরছে। এটা কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য। কেন আপনারা সুসাইড করবেন? আপনাদের যে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা আছে। কোথায় যাবেন? অন্য কোথায় কোনো তৃণমূলের কোনো আইএসএফের কোনো নেতাকে তেল লাগাবেন না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সোজা যাবেন, একটা দরখাস্ত লিখবেন, এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করে জমা করবেন। আপনার ক্ষতিপূরণ আপনার ব্যাংকে যদি না আসে, ব্যাংকের ডিটেলস দিয়ে তখন আমাদের আইএসএফের নেতৃত্বদেরকে দিয়ে কাগজ আমার কাছে পাঠাবেন। ওই এডিএ অফিসারকে যদি ও বাদরামি করে, আইন বহির্ভূত কাজ করে, আপনার ক্ষতিপূরণ তৃণমূলের কাউকে যদি পাইয়ে দেয়, এডিএ স্যারকে কিভাবে কলকাতা হাইকোর্টে গিয়ে নাকানি চোবানি খাওয়াতে হয় সেটা নওশাদ সিদ্দিকী আইএসএফ বুঝে দেবে। কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। আপনারা অনেকে জানেন, আমি জাস্ট বলছি, এই যে কৃষিকাজের ইকুইপমেন্ট, ধান কাটা মেশিন এখন ঘুরছে না, ট্র্যাক্টর থেকে শুরু করে
ওটা তো অনেক দামি দামি জিনিস, ওই খাতে আমি যাচ্ছি না, ছোট্ট জায়গায় এসে। আমাদের প্রত্যেকের বাড়িতে, কৃষকের বাড়িতে স্প্রে করা স্প্রে মেশিন আছে তো, এখন ব্যাটারি চালিত স্প্রে মেশিন, দাম 4000 টাকা ধরছি, মার্কেট থেকে আমরা কিনি কত? 4000 টাকা। ওটা ফ্রিতে পাওয়া যায়, আপনারা জানেন? কোথায় পাবেন? নওশাদ সিদ্দিকীর বাড়িতে গেলে ফ্রিতে পাবেন নাকি? ব্লকে নির্দিষ্ট সময় অ্যাপ্লিকেশন করে জমা দিলে অনেক সময় ফ্রিতে পাওয়া যায়, অনেক সময় সাবসিডিতে পাওয়া যায়। প্রায় 40% পর্যন্ত সাবসিডি আছে। আমি জাস্ট যদি আমি এই স্প্রে মেশিনের কথা বলি, 4000 টাকায় কিনতেন স্প্রে মেশিন, ওটা যদি ব্লকে নির্দিষ্ট সময় অ্যাপ্লিকেশন করে জমা দেন, আপনি ফ্রিতে পাই। সাবসিডি অনেক সময় ফ্রি প্রকল্প আছে, প্রজেক্ট আছে, অনেকে সাবসিডিতে আছে। সাবসিডির কথা যদি আমি বলি, তাহলে 1600 টাকা আপনার কি হবে? সাশ্রয় হবে, বেঁচে যাবে। কিন্তু আপনি আমি না জানার ফলে ওই তৃণমূলের উন্নয়ন বাণীকে খোঁজ নিয়ে দেখুন, যে সারা জীবন মাঠের ধারে যায়নি, সে চাষি হয়ে, নকল চাষি হয়ে জমা করে দিচ্ছে, সে মালটা তুলে দোকানে বিক্রি করে দিচ্ছে। আপনি আমি আবার কৃষক, প্রকৃত কৃষক আপনি আমি, আমার যখন প্রয়োজন হচ্ছে আমি কিনতে যাচ্ছি, আমাকে 4000 টাকায় কিনতে হচ্ছে। এগুলো পাবেন কোথা থেকে? সব এডিএ স্যারের কাছে। আজকে কি বার? শনিবার। সোমবারে ছুটি নয়, খোলা আছে সরকারি অফিস। যে যার মতো অফিসে যাবেন, বিডিও অফিসে যাবেন, গিয়ে এডিএ স্যারকে বলবেন, স্যার আপনার নম্বরটা দেন। ডাইরেক্ট এরকমভাবে বলবেন কৃষকরা, ভদ্র ভাষার মার্জিত ভাষায় বলবেন, স্যার আপনার নাম্বারটা দেন। কেন? আমি একজন কৃষক। কি বলবেন? আমি কৃষক, আর আপনাকে রাখা হয়েছে আমাকে পরিষেবা দেওয়ার জন্য। আপনার এলাকায় এডিএ আছে কি বলতে পারবো না, কারণ পশ্চিমবাংলাতে যে ব্লকগুলো আছে তার মধ্যে এখনো 122টা ব্লকে এডিএ দেয়নি। ভাবতে পেরেছেন? কৃষি প্রধান রাজ্য, আর কৃষকদেরকে যার সমস্যার সমাধান যারা করবে সেই অফিসার 122টা ব্লকে নাই। এই ব্লক ধরে ধরে বলি নওশাদ সিদ্দিকী খারাপ বিজেপি দালাল হয়ে যায়। আমার কৃষক বন্ধুরা খেতে পাচ্ছে না, তার অধিকার বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমাকে যদি বিজেপির দালাল বলে সেটাই সার্টিফিকেট দিক, আমাকে যদি বলে মুসলমানদের দল সেটাই দিক, আমার দেখার দরকার নেই। আমার পাড়ার রাম রহিম কৃষক, সে আত্মহত্যা করছে, আমি মেনে নিতে পারবো না। তাদের অধিকারের জন্য 100 বার কথা বলে যাব। তার জন্য যদি কৃষক আমাকে যদি বিজেপির দালাল বলে জেলের মধ্যে রাখে, আমি 100 বার জেল খাটতে প্রস্তুত আছি ভাই, আপনাদের জন্য। আপনারা যাবেন, গিয়ে বলবেন যে আপনার নাম্বার আমাকে দেন, আর আমার নাম্বার আপনি সেভ করুন। বলতে পারবেন তো নাকি না ভয় পাবেন? হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি, উনি যে মাইনেটা পাচ্ছে অন্য কারো টাকা নয়। মমতা দিদি কালীঘাটে টাকা ছাপানো মেশিন নাই তার, বা কালীঘাটে 4টে টালি বিক্রি করে ওই অফিসারের মাইনে দিচ্ছে না, কিন্তু ওই মাইনে দিচ্ছে না, আপনাদের মেহনতের টাকাতে মাইনে দেওয়া হচ্ছে। মাইনেটা কিভাবে আসছে একটু শুনে নেবেন? শুনবেন নাকি? আচ্ছা, তারপরে বলছি। আপনি নাম্বার দেবেন, আদান প্রদান করে নেবেন। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব। এতদিন বুঝতে পারছেন তো কত লুট হচ্ছে, রাগের মনের মধ্যে রাগ হচ্ছে স্বাভাবিকভাবে। এই ধানের বীজ, বিভিন্ন সময় সার, যারা মাছ চাষ করে, হাঁড়ি, জাল, মাছের খাবার, মাছের চারা, না খুলতে হবে না, আল্লাহ খুলতে বলা হচ্ছে। মাছের চারা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ফ্রিতে আসে, ব্লকের মাধ্যমে পাই। মুরগির ছানা, ছাগল বাচ্চা, অনেক কিছু আসে, সব লুট হয়ে যায়। আর মাসের শেষে আমার মায়ের হাতে 1000 টাকা ধরিয়ে দেয়, বলে মা তুমি অনেক পেয়ে গেছো। কিন্তু মায়েদের জন্য অনেক কিছু আছে, বাপেদের জন্য সব লুট হয়ে যায়। ওগুলো বন্ধ করতে হবে। আপনার অধিকার আপনাকে বুঝে নিতে হবে, আপনাকে ব্লক অফিসে যেতে হবে বারবার। তো এডিএ স্যারকে যে বলে দেবেন আপনার নাম্বারটা দেন। এবার যখন যা অ্যাপ্লিকেশনের সময় আসবে আপনি আমাকে বলবেন, আমি অ্যাপ্লিকেশান করব। পারবেন তো? এটা আপনাদের বলতে হবে, আপনাদের অধিকার। এবারে যে মাইনের কথা বলছিলাম, দুটো বিষয় একসাথে উত্তর দেব। যে কথাগুলো লিখে নিয়ে এসেছিলাম ওটা ছাড়া অন্য কথাই বলে ফেলছি, মেন বিষয়ে আসতে পারছি না। অসুবিধা হচ্ছে না তো ভাই কারো? ভাই দূরে যারা শুনছেন অসুবিধা হচ্ছে না? শুনবেন একটু, হাত তুলে শুনবেন, যারা একটু দেখান তো ভাই। শুনতে চান তো? খারাপ লাগছে তো কারো? ভাই কে চোর টাকা ধরে ফেলেছেন? কার বান্ধবীর ফ্ল্যাটের নিচে থেকে, ফ্ল্যাটের গদির নিচে থেকে টাকা বাড়িয়েছে, নতুন করে বলতে হবে নাকি? কিন্তু আপনার যেভাবে টাকাটা চুরি হচ্ছে একটু আপনি ভাবুন। আমি ভাবাতে চাই আপনাদেরকে, একটু ভাবুন। শুধু ওই বিজেপি তৃণমূলের বাইনারি দিয়ে আপনাকে কোথায় ঠেলছে। 19-এর আগে বলেছিল বিজেপি চলে আসবে আমাকে ভোটটা দাও, 19-এ 18টা এমপি দিয়েছে। 21-এ বলেছে বিজেপি চলে আসবে আমাকে ভোটটা দাও, 77টা এমপি গিফট করেছে, এমএলএ গিফট করেছে। এবার তো
আপনার দরজার কানাচে চলে এসেছে, এখনও যদি আপনি সজাগ না হন আপনাদের বেডরুমে ঢুকিয়ে দেবে, তখন আর কিছু করতে পারবেন না। সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আর বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে যদি কেউ ভাবে, সে কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। বিজেপি দেশের মানুষের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে। দেশের যারা দায়িত্বশীল নাগরিক, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে, বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। কারণ দেশ আমাদের সবার। এই দেশকে স্বাধীন করতে গিয়ে বিনয়ী বাদল দীনেশ যেমন জীবন দিয়েছে, আশফাকুল্লাহ খান যেমন জীবন দিয়েছে, বিরসা মুন্ডা যেমন জীবন দিয়েছে, প্রফুল্ল চাকি যেমন জীবন দিয়েছে, ক্ষুদিরাম বসু যেমন জীবন দিয়েছে, সব ধর্মের বর্ণের মানুষের জীবনের দেওয়ার ফলে, আত্মবলিদান আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই দেশ, এই সংবিধান আমরা পেয়েছি। একে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এখন যারা দেশকে তারা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গর্জন করতে হবে, গণতান্ত্রিক পক্ষে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি যেটা বলছিলাম, একটা বাজারে একটা কথা ছড়ায় তৃণমূলী বন্ধুরা, আমাদের সরকারের নিচ্ছর আমাদেরকে ভোট দিচ্ছে না। খুব খারাপ লাগে আমাকে শুনতে। আর বিশেষ করে এই গ্রামের মানুষদেরকে বলে, আজকের পর থেকে তাদের ওষুধ আমি দিয়ে দিচ্ছি, যে ওষুধ দিয়ে দেবে না। ওদের সরকারের মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি 4টে ফ্ল্যাট বিক্রি করে দেয় নাকি? হ্যাঁ না, মমতা ব্যানার্জি নিজের টাকা থেকে দিচ্ছে। কোথা থেকে আসছে টাকাগুলো? ঘুম থেকে ওঠেন আপনারা ঘুমানো পর্যন্ত, যে কটা আমরা কাজ করি সবেতেই আমরা দেশকে ট্যাক্স দিই। ট্যাক্স আমরা দু রকমভাবে দিই। একটা নির্দিষ্ট স্কেলের উপরে কারো টাকা হয়ে উঠে গেলে, 1 বছর থাকলে সেখানে ট্যাক্স দিই। আর একটা ট্যাক্স আমরা যে দৈনন্দিন জীবনে যেগুলো কেনাকাটা করি সেগুলোতে আমরা ট্যাক্স দিচ্ছি। 2 রকম ট্যাক্স হয়। যেমন ডিজেল কিনতে, পেট্রোল শেষ, ওটাও ট্যাক্স। এই ট্যাক্স দিই। কেমন উদাহরণের জন্য বলছি, সকালবেলা আমরা ঘুম থেকে উঠি তো, উঠে এখন না কিন্তু আর গুল কয়লা চলে না, নিম দাঁতল চলে না। কি হয়, ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে বেরিয়ে পড়ি। কাছে পাড়ায় আড্ডা মারার জায়গায় লোকরা গিয়ে ব্রাশ ট্রেস করে মুখ হাত ধুয়ে বাড়িতে এসে ব্রেকফাস্ট করি। তো ওই ব্রাশটা কিনতে গিয়ে আপনি ট্যাক্স দিয়েছেন। ওই মাজনটা যে কিনেছেন ট্যাক্স দিয়েছেন। তার উদাহরণ আমি বলে দিচ্ছি। এটা কত দাম আছে ভাই? 10 টাকা। কীভাবে? MRP, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এর ওপরে আমরা দাম দিই না, চেষ্টা করি কমানোর, তাই না? চেষ্টা করি আমরা কমানোর। এর বেশি দিই না, বা দিলে এর বেশি থেকে যদি বিক্রি করে সেটা দণ্ডনীয় অপরাধ হয়ে যাবে, অপরাধ হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তো এই 10 টাকাতে আমরা কিনে নিই। কী করে 10 টাকা জানলাম? MRP লেখা দেখে, তাই তো? বা অন্য যা কিছুই কিনি না কেন MRP লেখা থাকে, সেইটা তার দাম। একটা 1 টাকার ম্যাসিসও আমরা কিনি। কেউ আগুন লাগাবার জন্য কেনে, কেউ মুড়ি খাবার জন্য কেনে, কেউ রান্না করার জন্য কেনে, কেউ এলাকাকে আলোকিত করার জন্য কেনে, যে যার মতো ব্যবহার করে। কিন্তু 1 টাকার ম্যাসিসও কিনি, ওখানেও আমরা ট্যাক্স দিই। MRP যেখানে লেখা আছে তার নিচে ছোট্ট করে একটা জিনিস লেখা থাকে, এটা ব্র্যাকেটের মধ্যে, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। সব পাতি বাংলায় যদি বোঝানো যায়, সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে 10 টাকা। এই ট্যাক্সটা কোথায় যাচ্ছে? একটা কেন্দ্রে চলে যাচ্ছে, একটা রাজ্যে। ভাই যদি খারাপ লাগে বলেন, বন্ধ করে দেবো। কিছু শুনতে পাবেন, এই জন্যই আশা। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, পাতি বাংলা যদি বলি, সমস্ত ধরনের ট্যাক্স এর মধ্যে দিল। একটা সেন্ট্রালে যাচ্ছে, একটা স্টেটে থেকে যাচ্ছে। সেন্ট্রালে গিয়ে টাকাটা কি মোদিবাবু খেয়ে নেবে নাকি? অত সহজ? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, 1 টাকা খেলে তার জবাব দিতে হবে। রাজ্যে কি দিদি খেয়ে নেবে নাকি? দিদি খেলেও জবাব দিতে হবে। টাকাটা কি হচ্ছে? 100 দিনের কাজের টাকাটা কোথা থেকে আসছিল বলুন? সেন্ট্রাল। ও টাকাটা কি মোদিবাবু ওই গুজরাট থেকে ছাপিয়ে নিয়ে এসে দিয়েছে নাকি? আমাদেরই ট্যাক্সের টাকা তো। ওই আমরা যা কিনেছি, এই যে মাইকটা কিনেছে, তো ট্যাক্স দিয়েছি। এটা হচ্ছে জেনারেটারে যদি চলে, জেনারেটারটা কিনতে গেলেও ট্যাক্স দিয়েছি। ডিজেলটা নিয়ে কিনেছি, ওখানে শেষ হয়েছে। যদি কারেন্ট পারমিশন হয় সেখানে আমরা ট্যাক্স দিয়েছি। মানে যা করছি, এই কাপড় চোপড় চা সবেতেই ট্যাক্স দিচ্ছি। ওটা একটা, যেমন আবাস যোজনা, কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আসে, ওই ট্যাক্সের টাকাটা আবার ফিরে আমাদের কাছে আসছে। ইনি 100 দিনের যেটা, আর রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো আছে, সাইকেল দিচ্ছে, জামা দিচ্ছে, বই খাতা পেন দিচ্ছে, জামা যা দিচ্ছে তো বাচ্চারা পড়লে 2 বার পড়লে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। ও চরম দুর্নীতি হচ্ছে, যে বাচ্চারা পড়তেই চাইছে না। তো ওগুলো ফিরে আসছে। তাহলে বলুন, আজকের পর থেকে যদি কেউ বলে আমাদের সরকারের নিচ্ছর, আমাদের ভোট দিচ্ছ না, তার জবাব দেবেন তো? কি বলবেন? আপনার এলাকার এই দিনাজপুরের
তৃণমূলের এমপি, এই তৃণমূলের এমএলএ কেউ মন্ত্রী আছে নাকি? বিপ্লব বাবু, কে কি মন্ত্রী আছে জানেন? বিপ্লব মিত্র। না, মনে হচ্ছে মৎস্যমন্ত্রী। কোনটা? হ্যাঁ, না না, আমি যতটুকু জানি, হয়তো ওদের তো চেঞ্জ হয়, রাত বিরেতে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কে ক্রেতা সুরক্ষা? কখন কি এখনো বোঝা মুশকিল, কখন চেঞ্জ হয়ে যাচ্ছে, রাত বিরেতে চেঞ্জ করে দিচ্ছে। তা আমি ওই মন্ত্রী মহাশয়, আজকের পর থেকে যদি কোনো তৃণমূলের বন্ধুরা আপনাদের বলে যে আমাদের সরকারের নিচ্ছর, আমাদেরকে ভোট দিচ্ছ না, উত্তর দেবেন এই বিপ্লব মিত্র মহাশয় যে গাড়িটা চড়ে ঘরে, যে গাড়িতে ডিজেল লাগে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে যে গাড়িটা ঘুরছে, সবটাই আমাদের ট্যাক্সের টাকা। বেশি ভোগলে ওইখান থেকে ওনাকে নামিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অন্যজনকে ওখানে বসিয়ে দেব। পারবেন তো বলতে? আরে আপনাদের ট্যাক্সের টাকায় উনি গাড়ি চড়ে বেড়াচ্ছেন, যে ডিজেলটা আছে আপনাদের ট্যাক্সের টাকা হচ্ছে। সরকারের কথা মমতা ব্যানার্জি দিচ্ছে নাকি? তাতেও যদি না হয়, এরা সরাসরি কোথায় যাবেন? নবান্নের 14 তলাতে। কোথায় যাবে? নবান্নের 14 তলাতে। নবান্নের 14 তলাতে যে এসিটা লাগানো আছে, সে এসিটা খুব চিল একদম। কারণ 14 তলা তো সূর্য থেকে অনেকটা কাছাকাছি হয়ে যাচ্ছে। এখান থেকে সূর্যটা যত কাছে, 14 তলা থেকে আরেকটু তো কাছে হবে। এসিটা একটা চিল এসি। ওই এসিটা কিনতে, এসি থেকে যে হাওয়া, ঠান্ডা হাওয়া বার হচ্ছে, সেটা কারেন্টটা খরচে কার টাকা যায় জানেন? আপনাদের এলাকায় অনেক ভিখারি মানুষ আছে, তো থাকতেই পারে, ভিক্ষা করে, তো মানুষের জীবনযাপন করে। ওই ভিখারি মায়ের, ভিখারি বাপের টাকাতে মমতা ব্যানার্জির এসি রুমে এসি কিনা হয়েছে, তাতেও তার টাকার ভাগ আছে। তাহলে কেউ যদি বলে আজকের পর থেকে যে আমাদের সরকারে নিচ্ছ, বলতে পারবেন তোরে চোখ, তুই কি বলছিস? আমাদের পাড়ার ভিখারির মা, ভিখারির বাপের ট্যাক্সের টাকাতে তোদের দিদিমণি 14 তলার উপরে এসি হাওয়া খাওয়াচ্ছে, আবার তোরা আমাদেরকে গরম মারছিস? বলতে পারবেন তো নাকি? নির্দ্বিধায় বলবেন। কেস হলে বলবেন আমি নওশাদ সিদ্দিকীর কথা শুনে বলেছি, তো কেস তো নওশাদ সিদ্দিকীর নামে দাও, তাহলে কেসের ভয় খাবেন না। বলবেন আমি তো নওশাদ সিদ্দিকীর কথা বলেছি, দেখেছেন মেন স্ট্রিম বসে আছে এখানে, একটু ভুল বললে ছাড়বে না। অনেকে মেন স্ট্রিমের আছে এখানে, অনেকের ফোন হচ্ছে, আবার অনেক এখানে প্রশাসনের বন্ধুরা আমার কল, এটা নিয়ম তাদেরই, তারা আমার করছে, ভিডিও রেকর্ড করছে, করুক। আমি যদি ভুল বলি আমার নামে কেস হবে। তাই আজকের পর থেকে যদি কথা বলে, আপনারা তাদেরকে পাত্তা দেবেন না, উল্টে কথা বলবেন। যে কথা আসছি ভাই, এডিএ স্যারের কাছে যাবেন, আপনাদের অনেক ফ্যাসিলিটিস আছে। আমি অনুরোধ করব কৃষক বন্ধুদের কাছে যে এই অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেছে বলে গলায় দড়ি দিচ্ছে, সুসাইড করছে, আমি দুহাত জোর করে বলছি কাজ করবেন না। আপনাদের ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারের করা আছে। আপনারা নির্দিষ্ট চ্যালেঞ্জ ধরে না যাওয়ার ফলে আজকে আমাদের এই হচ্ছে। এই বিষয়ে আমি দুটো বিষয় আপনাদের জানিয়ে দিয়ে আমি অন্য বিষয়ে যাব। একটা বিষয় হচ্ছে আমাদের যেটা সমস্যা, কৃষকদের রিলেটেড, সাপে কামড়ে মারা যাওয়ার সমস্যা এখানে বেশি আমাদের। কোথায়? গ্রামের মানুষ। শহরের বাবুরা কিন্তু সাপে কেটে মারা যায় না, কিন্তু এই সাপে কেটে মারা যাওয়ার যে পরিমাণ বেড়ে যাচ্ছে, সমাধান দেখতে পাচ্ছি না। তবে একটু বলে রাখি, আমার হাতে তো সমাধানের জায়গা নাই, আমি চিৎকার করছি সমাধান করার জন্য। তবে যে উত্তরটা দিতে পারবো, কার কখন মৃত্যু হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু সাপে কেটে মারা যায় পশ্চিমবাংলাতে বছরে সরকারি মতে 850 জন। সারা দেশে সরকারি মতে সাপে কেটে এক বছরে মারা যায় 50,000। বেসরকারি মতে ওই মারা যাওয়ার পরিমাণটা হচ্ছে 1.5 লক্ষ ভারতবর্ষে সাপে কেটে মারা যায়। আর পশ্চিমবাংলায় যদি সরকারি মতে 850 জন মারা যায়, তাহলে বেসরকারি মতে 2000-এর কাছাকাছি। তো কারা যাচ্ছে মারা? সব গ্রামের মানুষজন। শহরের বাবুদের এই সমস্যা হয় না। শহরের বাবুদের এই সমস্যা হলে কিন্তু দেখতেন সমাধান করে নিত। শহরের বাবুদের সমস্যা তো হচ্ছিল যাতায়াতের অসুবিধা হচ্ছে, গঙ্গার তলাতে মেট্রো করে দিয়েছে। শহরের বাবুদের যাতায়াতের সমস্যা, জ্যাম হচ্ছে, ওপর থেকে মেট্রো করে দিয়েছে। গ্রামের মা বাপেরা এখান থেকে শহরে যাবে কিভাবে? তার জন্য ঠিকঠাক বাসও পাচ্ছি না আমরা। কিন্তু গ্রামের ভোট নিয়ে হলে মসনদে বসছে। কত পার্সেন্টেজ শহরের মানুষজন বসবাস করতে, আমি বিরোধিতা করছি না, কিন্তু মেন জায়গায় ফিরে আসছি। শহরের সমস্যা নয় বলে সমাধান এরা করতে চাইছে না। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, সাপে কেটে মারা গেলে প্রথমে জানিয়ে রাখি তার পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কজন জানতে? কেন আমি এটা এখানে এসে বলছি? এই কারণেই বলছি, এখানে গ্রামের মানুষ, চাষিভুষি মানুষ, মাঠে চাষ করতে গিয়েছে, বা মাঠের ধারে ঘর, গরিব মানুষ,
মাটির বাড়ি, সাপ ঢুকে কামড়ে মারা গিয়েছে। ক্ষতিপূরণটা কে পাবে? যাতে আমার মা বোনটা পাই, পরিবারটা পাই, সেই জন্য আপনাদের বলছি। আর একটা কথা বলি, সাপের বিষয়ে আসবো, সরকার কেমন আমাদের সাথে বিচারিতা করছে সে বিষয়ে আপনাদের বলবো। বাজ পড়ে মারা গেলে এই ঘটনা কিন্তু ঘটে প্রায় অনেক, এই দিকেরই ঘটনা বেশি ঘটে, কিন্তু পেপারে পড়ি দিনাজপুরে ওই রকম বাজ পড়ে 3 জন মারা গিয়েছে, 1 জন মারা গেছে, 2 জন মারা গিয়েছে। কিভাবে মারা যায়? কৃষকরা মাঠে গিয়েছে চাষ করতে, বর্ষার সময় গিয়েছে, বাজ পড়েছে, মারা গিয়েছে। বা এক মা তার গরু ছাগলকে নিয়ে তার দুধ দুয়ে সেই দুধ বিক্রি করে জীবনযাপন করে, তার বৃষ্টি হচ্ছিল, ছুটে মাঠ থেকে ছাগল গরুকে তুলতে গিয়েছে, বাজ পড়েছে, মারা গিয়েছে। কিন্তু আমাদের রাজ্যে এই প্রকল্প আছে, বাজ পড়ে মারা গেলে তার পরিবারের 2 লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ পায়। কজন জানে আর কজনকে দেওয়া হয়েছে? খোঁজ নিয়ে দেখুন, জানার পরিমাণ তো নেই। কিন্তু আমাদের এলাকায় সাপে কেটেও মারা গিয়েছে, 60 বছরের নিচে কৃষকরাও মারা গিয়েছে, বাজ পড়েও মারা গিয়েছে। মালটা কে নিচ্ছে? ওই উন্নয়ন বাহিনীরা নিচ্ছে। ওই জন্য উন্নয়ন বাহিনী চাইছে নওশাদ সিদ্দিকীদেরকে এখানে ভাই আসতে অসুবিধা আছে। ওই জন্য বিজেপির দালাল, মুসলমানদের দল, পীরের ছেলের দলের বিধায়ক, ও তুমি আহলে হাদিস, তুমি বেরেলি, তুমি ফুরফুরা, তুমি তবলিগ, তুমি হ্যান ত্যান, মানে যেমন হোক করে নওশাদ সিদ্দিকী বা এসবের কাছ থেকে দূরে রাখতে হবে। দূরে রাখতে পারলেই লুট করে খাওয়া হবে। আমি শামশেরগঞ্জে গিয়েছিলাম, শামশেরগঞ্জের মানুষের জমি ভেঙে গঙ্গায় তলিয়ে যাচ্ছে। ঘটনার চোখে এখন আহলে হাদিস ভাইয়েরা আমার বেশি থাকেন। তা বলে কি আমি বীরের বেটা আমি চুপ থাকবো? ওর হতে পারে না। যার মাসলা কি সমস্যা ইমামদের সাথে মুফতিরা সমাধান করবে। কিন্তু আমি রাজনীতির ময়দানে এসেছি, কে উচ্চবর্ণ, কে নিম্নবর্ণ, কে দলিত, কে আদিবাসী, কে আহলে হাদিস, কে সুন্নি, কে শিয়া, আমার দেখার দরকার নেই। তার সাথে যে অন্যায় হচ্ছে তার কথা বলতে এসেছি। সেখানে গিয়েছিলাম, তাদের কথা বলেছি, তাদের হয়ে আন্দোলন করেছি, অ্যাসেম্বলি হাউসের মধ্যে তাদের হয়ে আওয়াজ তুলেছি। যখন আমার আহলে হাদিস ভাইরা দেখছে, তখন কি অন্য কোনো ফাঁদ পাচ্ছে? এতে তো খাচ্ছে না, কিছু একটা করতে হবে, এডিট করে এবার ছাড়তে হবে, এডিট করে কিছু ছাড়তে হবে। সতর্ক থাকবেন, ভোট আসছে, অনেক এরকম এডিট হবে। কাগে কান নিয়ে চলে গেছে বললে কাগের দিকে তাকাবেন না, নিজের কানের দিকে তাকান। আপনার ভাই আমরা, প্রশ্ন সরাসরি করবেন যে আপনার সম্পর্কে এটা শুনছি, কতটা সত্যতা আছে বলুন। একটা কথা বলি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার লসে রান করছি হিসাবে আমি লসে রান করছি। আপনারা ভালো করেই জানেন আমরা কোন পরিবারের, আমাদের কি আছে না আছে সব ভালো করে জানেন। কি রাজনীতির ময়দানে এসে ওই ফিল্ডে আমি আর যেতে পারছি না, লসে রান করছি। কেন জানেন? এই আমার এত বাপ মা ভাই বোনের জন্য, এদের সাথে যে অন্যায় হচ্ছে, আমার দলিত মা, আদিবাসী মা, মুসলিম মা, যে অন্যায় হচ্ছে এর প্রতিবাদ করা দরকার। আমার কৃষক ভাইরা যে অধিকার পাওয়ার দরকার সেটা পাচ্ছে না, তার হয়ে কথা বলার জন্য। তবে একটা কথা ভাই, আমি আগামীতে কোনো দিন আপনাদের এখানে আসলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, কৃষি বিষয়ে আমার নিজের নোট করা আছে অনেক তথ্য, আমি আপনাদেরকে আমাদের হায়দার ভাই একটা কোনো সময় ব্যবস্থা প্রোগ্রাম নিলে, ভোট পড়বো না, ভোট পড়বো মিটে গেলে, কারণ ভোটের সময় আসলে তো ভোট চাইবে, আপনারা জানেন। আমি ভোট ছাড়া, আমি ভোট পড়ে আপনারা যে ডাকেন আসবেন, আমি আপনাদেরকে এক্সপার্ট প্রয়োজনে নিয়ে আসবো, কি কি আপনাদের অধিকার আছে কৃষকদেরকে। এই যে ধান কাটা মেশিন টেশিন আপনিও কিনতে পারবেন। আপনার ক্লাস্টার ওয়াইজ বেশ কিছু কৃষকরা এক জায়গায় হলে একটা, আপনার এখন ভুলে যাচ্ছি, সব মাথায় আসছে না, এই 50-60টা কি 100টা কৃষক এক জায়গায় হয়ে আপনারা একত্রিত হয়ে আপনারা ওইগুলো মেশিনগুলো কিনতে পারবেন। কি লোন দেবে সরকার, আবার সাবসিডি দেবে। আপনারা ভাবতে পেরেছেন? আপনারা যেটা 1 গাদা টাকা ভাড়া দিয়ে মেশিন কিনছেন, ভাড়া দিয়ে ধান কাটছেন বা চাষবাস করছেন, ওটা আপনারা কাস্টম হায়ারিং সেন্টার আপনারা তৈরি করতে পারবেন। আপনারা কি করবেন? 50-60টা কৃষক কি 10-15টা কৃষক মিলে ওই মেশিনটা সাবসিডিতে কিনলেন, লোনে কিনলেন, আপনারা এটা স্বল্প মূল্যে আপনাদের এলাকার কৃষকদেরকে ভাড়া দিতে পারবেন। যেটা চড়া দামে ভাড়া দিয়ে কৃষকদেরকে মাঠে কাজ করাতে হচ্ছে, সেটা আপনারা আপনার এলাকায় মেশিন কিনে অল্প দামে দিতে পারবেন। তাহলে কৃষকরা উপকৃত হবে। এই জন্য আমরা লড়াই করছি। দুঃখের বিষয় কি জানেন? কাদেরকে আপনার নেতা করে পার্লামেন্টে পাঠাচ্ছেন, কাদেরকে নেতা করে বিধানসভায় পাঠাচ্ছেন জানেন? এসি রুমে যার জন্ম, খারাপভাবে নেবেন না, ছোট জন্ম থেকেই এসি রুমে, জন্ম থেকেই এসি স্কুলে যাচ্ছে, জন্ম থেকেই যেখানে পড়াশোনা করছে বিদেশে চলে যাচ্ছে, এবার সেখানে জিতেছে। আমি একটা উদাহরণের জন্য বলছি, এখান থেকে যাচ্ছে, দুদিকে রাস্তার কৃষকরা চাষ করছে, যেতে যেতে দেখছে কি কৃষকদের হাতে হাতে কাদা লেগেছে, বেচারির মনে খুব দুঃখ পেয়েছে। কৃষকদের হাতে কাদা লেগে গেল, কি করতে হবে?
ও পার্লামেন্টে গিয়ে বলছে সব মাঠে মার্বেল বিছিয়ে দেওয়া হোক, আমার কষ্ট লেগেছে, কৃষক ভাইরা কেন এত কাদা লাগবে হাতে, এই মাঠে মার্বেল বিছিয়ে আর চাষ করতে পারবে তো? সে তো মাঠের সাথে তার সম্পর্ক নয়। আর আমি চাইছি আমাদের এখান থেকে এখানকার যে বসে আছে চটে, যে চেয়ারে বসে আছে, যে দূরে কাছে আছে, তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো। পার্লামেন্টের মধ্যে গিয়ে তারা আওয়াজ তুলবে যে পশ্চিম বাংলায় কৃষি প্রধান রাজ্য, যেখানে পশ্চিম বাংলা থেকে একটু এগিয়ে গেলে কাশ্মীর, একটু এগিয়ে গেলে হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ুর কৃষকদের মাস গেলে পরিবার পিছু কেউ 22,000, কেউ 18,000, কেউ 17,000 টাকা ইনকাম করে। কেন পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করবে? পশ্চিম বাংলার কৃষকদেরকে ট্রেনিং দিয়ে এমন চাষবাসের জন্য উৎসাহিত করা হোক বিজ্ঞানসম্মতভাবে, পশ্চিম বাংলার কৃষকরাও যাতে মাস গেলে 15,000 টাকার বেশি ইনকাম করে, তার আওয়াজ পার্লামেন্টে তুলবে। আমার কৃষক পরিবারের লোককে পাঠালেই তো হবে, বা এই রিলেটেড যার জ্ঞান আছে। আপনারা শুনলে অবাক হবে, আমি এখন একটা রাজ্যের নাম বলিনি, কি জানেন? রাজ্যটার নাম মেঘালয়। সেখানকার কৃষকরা মাস গেলে কত ইনকাম করে জানেন? কত হতে পারে? প্রায় একটা প্রাইমারি স্কুলের টিচারের নেয় 30,000 টাকার কাছাকাছি। 30,000 টাকার কাছাকাছি এক মাসে পরিবার পিছু ইনকাম করে। যারা এখানে কৃষকরা বসে আছেন, তো আমি দায়িত্ব নিয়ে বলছি, 7,000 টাকার নিচে আপনারা ইনকাম করেন মাস গেলে, বিলো 7,000। তাও কবেকার এটা ডেটা জানেন? 2021 সালের ডেটা। আমি এই 2024-এ অন্তত বিধানসভার মধ্যে অফিসিয়াল থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত 3 থেকে 4 বার বলেছি যে আমাকে বলা হোক আজকের ডেটে পশ্চিমবাংলার কৃষকদের পরিবার পিছু আয় কত। সব বলে ঘুরিয়ে ফিরিয়ে কৃষকদের আয় বেড়েছে, হ্যান করেছে, ত্যান করে, সব করেছে। আমি বলি ফিগারে বলুন কত হাজার টাকা ইনকাম করে, এখনো পর্যন্ত বলছে না। তাহলে তো মনে হয় এখন কমে গিয়েছে। কেন বলছে না ভাই? সব কথা বলো না, খুব বড়াই করে, দেখেন না? এই করেছি, প্ল্যান করেছি, হাতি মেরেছি, বাঘ মেরেছি, কত কি বলে। কিন্তু যে কোশ্চেন করেছি এখনো পর্যন্ত উত্তর দেয়নি। মন্ত্রীকে 2-2বার কোশ্চেন করেছি, কৃষি মন্ত্রীকে, সব কথা বলে, অনেক কথার উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটার উত্তর দেয়নি। আর আমি এটার উত্তরের জন্য অপেক্ষায় আছি। কোথায় যাচ্ছে আমাদের কৃষকরা? তো আমি আপনাদের বলবো, তা আমাদেরকে কাকে জিতাতে হবে? তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে, যে আমাদের হয়ে কথা বলবে, আমাদের অভাব অভিযোগ দুঃখের কথা যারা বলবে। হ্যাঁ, যে কোনো সময় আসলে সে বিষয়ে ডিটেলস হবে, তাই সময় স্বল্প। আপনাদেরকে অনুরোধ করব, সামনে লোকসভা ভোট আসছে, যাকে যার ভালো লাগবে ভোট দেবেন। আমি আইএসএফের চেয়ারম্যান হিসাবে আমি আইএসএফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান করব। সাথে সাথে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনারা দেখলেন আদিনা মসজিদ কদিন আগে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে ওটা? ওটা কি মনে হয় আমার হিন্দু ভাইয়েরা গিয়ে করেছে? ওটা মনে হচ্ছে ওটা সম্প্রীতির বিনষ্টকারী। আমরা যে পশ্চিম বাংলাতে হিন্দু মুসলিম নির্বিশেষে শান্তির সাথে সম্প্রীতির সাথে বসবাস করছি, এটা কিছু সংখ্যক যাদের ভোট দিয়ে যারা ব্যবসা করে তাদের কষ্ট হচ্ছে। আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি আছে তাকে বিনষ্ট করার জন্য পাঠিয়েছিল। অনেক হই হয়েছে। আমি অন্তত 10 দিন আগে বলেছিলাম যে ওকে তৃণমূল পাঠায়নি তো, এ প্রশ্ন করেছিলাম। কারণ এখনো পর্যন্ত এফআইআর হয়েছে, কজনকে অ্যারেস্ট করেছে ভাই আপনারা জানেন? ওটা কেন্দ্রীয় সরকারের একটা সংস্থার আন্ডারে আছে, যে আদিনা মসজিদে কোনো ধর্মচারণ করা যাবে না, নিষেধ আছে। এমনকি আমি যতটুকু জানি ওখানে ফটো তুলতে গেলে পারমিশন নিতে হয়। তাহলে ওখানে ঢুকে কিভাবে করবে? আর যে করলে সে রীতিমতো ফেসবুকে পোস্ট করে আবার হুমকি দিচ্ছে রাজ্য সরকারকে। এখনো অ্যারেস্ট করছে না কেন? খোঁজ নিলে দেখা যাবে হয়তো তৃণমূল পাঠিয়ে পশ্চিমবাংলার এমন একটা পরিস্থিতি তৈরি করবে, এই হিন্দু মুসলমানের বাইনারি হবে। হিন্দু মুসলমানের বাইনারি হলে কি হবে? বিজেপি আর তৃণমূল সুবিধা পাবে। আমি এখানে দাঁড়িয়ে মার্কেট, আমি প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে দুহাত জোর করে আপনাদেরকে আমি অনুরোধ করছি, মন্দির মসজিদ ধর্মস্থান পবিত্র জায়গাগুলোকে পবিত্র রাখুন। কোন রকম কুলাঙ্গারদের দ্বারা আমাদের এই ধর্মস্থানগুলোকে অপবিত্র হতে দেবেন না। প্রয়োজনে আপনাদের কাছে অনুরোধ করছি, মন্দির কমিটি, মসজিদ কমিটি, গির্জা কমিটিকে আপনারা পাহারাদারের ব্যবস্থা করুন। আপনারা পাহারা দিন। এমনও হতে পারে মন্দিরে গরুর মাংস, মসজিদে শুয়োরের মাংস ফেলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে পারে। এই যারা রাজনৈতিক কারবারিরা আছে তাদের চক্রান্তকে আমরা সফল হতে দেব না। যদি এ ধরনের কোনোদিন ঘটনা ঘটে আমরা শান্ত হয়ে প্রশাসনের দ্বারস্থ হব। আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে
নির্বিশেষে ঐক্য হয়ে কে ফেলেছে তাকে খুঁজে বার করে যাতে তার সর্বোচ্চ শাস্তি দেয়। মন্দিরকে যদি অপবিত্র কেউ করার চেষ্টা করে, মসজিদকে যদি অপবিত্র করার চেষ্টা করে, আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করব। প্রস্তুত আছেন তো নাকি ভাই? এরা ভোটের কারবারি, এরা ভোট আসবে হিন্দু মুসলমান করে চলে যাবে। আমরা দেশ স্বাধীনের আগে থেকে এখনো পর্যন্ত হিন্দু মুসলমানে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। কোন রকম রাজনৈতিক কারবারিদের চক্করে পড়ে আমরা আমাদের প্রতিবেশীর সাথে হিংস্র কোন রকম ভাবে অশান্তিতে জড়াবো না। হবে তো নাকি ভাই? আমি অনুরোধ করছি, এটা চক্রান্ত চলছে। আদিনা মসজিদে আমি দেখলাম, সত্যি অবাক হয়ে গেলাম। এতদিন অতিবাহিত হয়ে গেল, এটা যদি উত্তরপ্রদেশে হতো, অসমে হতো, গুজরাটে হতো, এখন পশ্চিমবাংলার কিছু বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে পড়তো। ও পশ্চিমবাংলারটা নয়, আমি রাস্তায় নামতে বলছি না, কিন্তু অন্যায়টা প্রতিবাদ করুন, যাতে যে অন্যায় করেছে, যে সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে তাকে অ্যারেস্ট করুন। মমতা ব্যানার্জির পুলিশ একটা এফআইআর হয়েছে, কি আন্দোলন ভারছে না, ওরা বুঝতে পেরে যায় এখানে নাই, সে বাইরে আছে, এই খুনের সাথে নাকি উনি জড়িত, তার নাম তুলে দিতে পারে। আর যার ভিডিওতে ছবি দেখা যাচ্ছে, তার নাম পাওয়া যাচ্ছে, সেখানে আন্দোলন এফআইআর করেছে। তো কতদূর প্রোগ্রেস হলো আপনারা জানতে চাইবেন না? জানার দরকার আছে। অনুরোধ করছি, যত ভোট এগিয়ে আসছে এই ধরনের খেলা খেলতে চাইবে, আমরা এদের ফাঁদে পা দেবো না। আমরা হিন্দু মুসলমান জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাকে ভালো লাগবে ভোট দেবেন। এমন বলছি, সংবিধানে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিককে ভোট দানের স্বাধীনতা দিয়েছে। সেই ক্ষমতাটাকে সম্ভবত 324 নম্বর ধারা, সেটাকে আপনারা উপভোগ করুন, কিন্তু এই ভোটকে কেন্দ্র করে মারামারি হানাহানিতে জড়াবেন না, অনুরোধ করছি। আর যতদিন আসবে বিজেপি তৃণমূলের বাইনারি শুরু করবে। ঠিক 2021-এ করেছিল, সিএ এর কথা বলেছিল, 2019-এ যেমন বাইনারি হয়েছে সে কথা বলেছিল। তো আপনাদের বলবো, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভাবতে অবাক লাগছে, আমি যখন ট্রেনে আজকে আসছিলাম না, একটা প্রথম সারির বাংলা দৈনিক পেপার পড়ছিলাম, দুটো পেপার নিয়েছিলাম, দুটো পড়ে বলে একটা ইংলিশ একটা বাংলা, বাঙালি বলে প্রথম বাংলাটা পড়ছিলাম। তারপরে এত লোকের সাথে গল্প করতে করতে চলে এসেছি এখানে, কীভাবে পার হয়ে গেল বুঝতে পারলাম না। দেখ, বাংলা পেপারে পড়ে দুটো ঘটনা দেখেছি, অনেক বিষয়, দুটো ঘটনা নিয়ে আপনাদের বলবো। আপনারা দেখেছেন গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দিল্লিতে মুসলিম ধর্মের যারা অনুসারী কোনো জায়গায় নামাজ পড়ছিলেন, এক পুলিশ কর্তা তাদেরকে লাথি মেরে তাদের রিলিজিয়াস প্র্যাকটিসকে কিভাবে অপমান করছিল। চাপে পড়ে অমিত শাহজির দপ্তরের পুলিশ, দিল্লি পুলিশ, তাকে নাকি শোকজ করেছে। আমরা এখান থেকে দাবি তুলছি, যেভাবে ওই পুলিশ কর্তাটা একটা ধর্মকে আক্রমণ করলো, তার রিলিজিয়াস প্র্যাকটিসকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক, তাকে গ্রেফতার করা হোক, এ দাবি আমরা তুলছি। কিন্তু অমিত শাহর পুলিশ করবে মনে হয়? সবকা সাথ সবকা বিকাশ বলছে, কিন্তু দিনের শেষে কি দেখছি? কোনো একটা ধর্মকে, কোনো একটা জাতকে পিছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। তারপরে পরে ওই খবরটা পড়ার দু একটা পেজটা উল্টেই আমি দেখলাম একটা সমীক্ষা চালিয়েছে 174টা দেশকে নিয়ে, যারা গণতন্ত্রের পরিসরে থাকে 174টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে সেখানে দেখা যাচ্ছে আমাদের দেশের গণতন্ত্র 104 নম্বরে। ভাবতে পেরেছেন? আমরা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে বসবাস করছি বলে গর্ববোধ করি। আমরা বলি আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, কিন্তু আমাদের গণতন্ত্রের পরিসর এমন জায়গায় পৌঁছেছে, সেখানে র্যাঙ্কিংয়ে আমরা 174টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে 104-এ পৌঁছে গিয়েছি। আমরা কোন দেশে বসবাস করছি? আমরা আমাদের পূর্বপুরুষেরা তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদান দিয়েছিল এই দিন দেখার জন্য। আমরা কোন দেশে বসবাস করছি? আমাদের সামনে যে সাংবাদিক বন্ধুরা বসে আছেন, সাংবাদিক স্বাধীনতাতে হস্তক্ষেপ করা হচ্ছে। কদিন আগে দেখেছিলেন আমাদের রাজ্যে একটা সাংবাদিক বন্ধুর সাথে রাজ্য সরকারের পুলিশ কি বিচারিতা করেছে, কিভাবে তাকে আটকেছিল বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে, যেমন এবিপি আনন্দ থেকে শুরু করে, রিপাবলিক বাংলা থেকে শুরু করে, আরামবাগ টিভি থেকে শুরু করে, বঙ্গ টিভি থেকে শুরু করে, আনন্দবাজারের এক রিপোর্টার আপনার খড়গপুরে, এমন রাজ্যের বিভিন্ন জায়গাতে যেভাবে সাংবাদিকদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে, ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারের দ্বারায় অন্যায়ের দিল্লিতে প্রায়
100 জনের বাড়িতে রেড করে তাদেরকে যে তবে অন্যায়ভাবে তাদেরকে আক্রমণ নামিয়ে এনেছিল এবং বেশ কিছু সাংবাদিককে এখন কেন্দ্র সরকার জেলে রেখেছে। সাংবাদিক স্বাধীনতাতে আমাদের স্থান কতটা জানেন? 180টা দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে 161তম স্থানে। ভাবতে পারা যায় আমরা কোন দেশে বসবাস করছি? ক্ষুধার সূচকে আমাদের দেশ 125টা দেশকে সমীক্ষা চালিয়েছিল, সম্ভবত 125টা দেশকে 104-5-এর দিকে চলে এসেছে। কদিন আগে দেউলিয়া ঘোষণা হলো শ্রীলঙ্কা, আমাদের পেছনে তারা, মানে আমাদের আগে তার মানে আমরা পিছনে। আমরা বেকারত্বের শীর্ষের দিকে দেশে এগিয়ে যাচ্ছে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। এ সবকা বিকাশ বললেও এই আদানি আম্বানিদের সাথ আর অমিত শাহদের বিকাশ হচ্ছে। আমাদের পাড়ায় যিনি রাম আছেন, আমাদের পাড়ায় যিনি দীপঙ্কর আছেন, আমাদের পাড়ায় প্রতিভা দিদির মতো যারা আছেন, তাদেরও বিকাশ এরা করছে না, যদিও তাদেরও বিকাশ করার নামের ক্ষমতা এসেছিল। তাই অনুরোধ করব, আসুন এগিয়ে আসি, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাতে মিলাই। এই 2024 জেনারেল ইলেকশন আসছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূল অর্থাৎ এই বিজেমূলের বিরুদ্ধে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে এমন লক্ষ্যে পাঠাই যে জনগণের কথা বলবে, যে কেএসটি কে অফিসের বড় কথা নয়, মানুষের অধিকারের কথা বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কয়েকটা কথা বলবো, আপনারা এখান থেকে যেতে যেতে আপনারা শুনে নেবেন। প্রথম কথা, আপনাদের অনুরোধ করছি, আপনারা অনেক আজকে নতুন কথা শুনেছেন, আগামী দিন আসলে আশা করবো অনেক নতুন কথা শোনাবো, যেটা গল্প নয়, বাস্তব আপনাদের অধিকার। তবে আপনাদের বলবো, আমরা যারা ব্যাংকে যাই, টাকা জমা দেওয়ার সময় 1000 বানান যদি ভুল লিখি, ওরা পেন দিয়ে হয়তো অনেক সময় ঠিক করে টাকাটা জমা নিয়ে নেয়। আর সেই টাকাটা যদি আমরা যখন তুলতে যাই, 1000 বানান যদি ভুল লিখি, উইথড্রল স্লিপে আমাদের সাথে কী আচরণ করে? ভালো আচরণ করে কি? সমস্ত জায়গায় আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি কেন? আমরা শিক্ষায় কম বলে। আপনারা কি চাইবো আমাদের ছেলেরাও এই ধরনের সমস্যার সম্মুখীন হোক? আশা করছি কেউ চাইবো না। যে ভ্যান চালায় সেও চাইবে না, যে বিল্ডার্স আছে যার, যে শিল্পপতি সেও চাইবে না। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আর অর্থনৈতিকভাবে দুর্বল হোক আর সবল হোক, প্রয়োজনে যদি অর্থের অভাবে একবেলা আপনারা খেতে না পান, রোজাই থাকবেন, উপোসে থাকবেন, আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। না হলে ওই কাকে কান নিয়ে পালাচ্ছে, কাকের দিকে তাকাবেন, কানের দিকে তাকাবেন না। বলছে কি সিএ করে নাকি দেশ থেকে তাড়াবে। এখানে এতজন আছেন, বলুন তো সিএতে কোথায় লেখা আছে ভারতীয় মুসলিমদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে? কারো বাবার ক্ষমতা আছে? কারো বাবার ক্ষমতা আছে? কিন্তু ভয় দেখিয়ে দিচ্ছে, ভোট নিয়ে নিচ্ছে। কিন্তু আপনি বলতে পারেন আপনি কেন কেস করেছেন? আমি কি বলুন, ধর্মীয় বিভাজন করবে, ধর্মের নামে নাগরিকত্ব দেশে কেন হবে? এই আর বেশ কিছু বিষয় নিয়ে আমি মামলা করেছি। তো যেটা বলছিলাম, সন্তানগুলোকে শেখালে কি হবে? আপনি আপনার অধিকারটা বুঝে পাবো। এখানে এসসি সমাজের মানুষেরা আছে, জাস্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আশা করছি অনেকের কাছে নতুন। কেউ যদি এসটি সমাজের মানুষ জেনে থাকেন, তৃণমূলের দ্বারা বা সরকারের দ্বারা জেনে থাকেন, তাহলে হাত তুলবেন। আমি এখান থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবো। প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্ট। আইএসএফ এর স্টেজ থেকে জেনেছিল আলাদা জিনিস, আইএসএফ এর স্টেজ ছাড়া বাজারে তো আওয়াজ যাচ্ছে। ST/SC সমাজের মানুষের এখানে আছে তো অনেকে, কি প্রতিবাদী আছে তো? বলবেন যদি কেউ জেনে থাকেন। প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্ট। কেউ জানেনি আইনটা অনেক বড় আছে। এই যেটা বললাম আমি, প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্ট, গুগলে গিয়ে লিখে টাইপ করে সার্চ করতে পারেন, ভয়েস সার্চ এখন হয়ে গেছে, করতে পারেন, ডিটেলসটা দিয়ে দেবে। ওটা কি আছে? একজন ST/SCদের জন্য স্পেশাল আইন করা হয়েছে। ওই আইনে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে। জাস্ট আমি একটা বলে এখান থেকে বিদায় নেব, অন্য বিষয়ে কথা বলতে হবে। যেটা হচ্ছে, কোনো আমার দলিত আদিবাসী ভাইকে কখনো আইনের প্রয়োজন হলে সে বিনামূল্যে আইনি পরিষেবা পাবে। সরকার তাকে বিনামূল্যে আইনি পরিষেবা দিতে বাধ্য। কজন জানে? এবার কেন জানানো হয়নি? এবার বললো আমার একটা কোনো ST/SC ভাইয়ের আইনের প্রয়োজন হয়েছে, আমরা কোথায় যাই? প্রথমে তৃণমূলের পার্টি অফিসে। দাদা আমার এই সমস্যাটা হয়ে গেছে। দাদা কি বলে, ঠিক আছে দেখছি, তোর নাম ফোন নাম্বারটা দিয়ে যা। এটা লিখে নিল। দাদা বলে দেখছি, সপ্তাহ গড়িয়ে যাবে, মাস গড়িয়ে যাবে। এখন দাদার দলের যুবরাজ বা মমতা ব্যানার্জি কুশমন্ডিতে প্রোগ্রামে এসেছে, ও দাদার লোক ভরাতে হবে।
বিরিয়ানি দিয়ে ভরাতে হবে, টাকা দিয়ে ভরাতে হবে, হুমকি দিয়ে ভরাতে হবে। আর একটা ভরানোর কৌশল হচ্ছে ওকে ফোন করবে, হ্যালো, বলে হ্যাঁ দাদা বলেন, এই তুই যে বলেছিলিস না তোর একটু সমস্যা, হ্যাঁ দাদা আমার খুব সমস্যা, ঠিক আছে পরশুদিন রবিবার ওই আমাদের অমুক জায়গায় মিটিংটা হচ্ছে, তুই আর তোর বউ আসিস তো, তারপরে সন্ধ্যেবেলায় আমার সাথে দেখা করিস, আমি তোর সমাধানটা করে দেবো। লোকটা ভবিরাতে হবে, ওই জন্য আইনটা শিখায় না। আমার ST/SC ভাই যদি আইন সম্পর্কে জেনে যেত তাহলে তৃণমূলের পার্টি অফিসে যেত না, লিগালের যেখানে জেলার ফিরে বিনামূল্যে আইনি পরিষেবা পাবে, উকিল পাবে, সেখানে চলে যেত ভাই। একে জানানো হয় না, তাই শুধু মুসলমানদের শিক্ষায় পিছিয়ে রাখেনি, যদি কেউ ভাবে ভুল। যেখানে পিছড়ে বর্গের মানুষেরা আছে, দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের যারা আছেন, মুসলিম সহ বিভিন্ন যারা পিছড়ে বর্গের জনজন আছে, কাস্টের মানুষজন, সে সমস্ত এলাকায় দেখুন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সে সমস্ত এলাকার ছেলে মেয়েরা দাদাকে যে বলবে, দাদা বলে বল ক্যারাম বোর্ড দরকার, ও যতটা সাইজ বলবে ক্যারাম বোর্ডের ম্যাচ বোর্ড দিয়ে পাঠিয়ে দেবে। দাদা টিভি দরকার, LCD দরকার, ও 4K গুগল টিভি পাঠিয়ে দেবে প্রয়োজনে। দাদা ফিস্টি করবো, ও মদের টাকা এক্সট্রা দিয়ে পাঠাবে, সব করবে। এরাই যে বলবে দাদা আমাদের প্রাইমারি স্কুলের ডাস্টারের দরকার, চেয়ারের দরকার, ব্ল্যাকবোর্ড নয়, টিচার নয়, ঘন্টা নয়, বই নয়, খাতা নয়, বলবো ওগুলো হবে না, মদ খাওয়ার তুই টাকা নিয়ে যা। মানে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে দেবে না, আমি মদ খেয়ে মাতাল হয়ে হই হই করবো, এদের লাভ হবে। যেটা বলছিলাম, আমার ST/SC ভাইদেরকে জানানো যেমন হচ্ছে না, আমি ST/SC ভাইদেরকে বলবো এই আইনটা আছে, একটু আপনারা পড়াশোনা করবেন, গুগলে আপনি PDF পেয়ে যাবেন, যে যার ভাষায় চাইবেন পেয়ে যাবেন। আর এখানে মাইনরিটি ভাইরা যারা আছেন, হা হুতাশার কোনো জায়গা নয়। অমিত শাহ, মোদিজির কারো ক্ষমতা নেই আপনাকে দেশ থেকে দাঁড়াবে, আপনি দেশের নাগরিক। আপনি যে জায়গায় বসবাস করছেন এখন, সবাই তো দাদুর জায়গায়। আমি একটা যে উদাহরণ দিব, আমি এটা বলি বলে অনেকে ফাটে, কোন জায়গা ফাটে আমি বলবো না, আপনারা বুঝে নেন। অনেকের ফাটে, মানে তৃণমূল ভয় দেখে ভোটটা নিতে পারে না, তো ওই জন্য বলে। আপনারা বলুন তো, এখানে যারা আমরা আছি, আমার মনে হয় 90% মানুষ দাদুর জায়গায় এখন বসবাস করছি। আর যদি আমার কাগজ না ঠিক থাকতো, তৃণমূল এই সন্দেশখালী যেভাবে দখল করেছে, আপনার এলাকা ছেড়ে দিত? হ্যাঁ বলেন। আমার কাগজ ঠিক আছে বলে এখনো ঢুকতে পারেনি, সন্দেশখালীতে কাগজ ঠিক থাকার পরেও দখল করে নিয়েছে, ছেড়ে দিত? আমার কাগজটা কোথায় আছে? আপনি যে জায়গায় বসবাস করছেন আপনার দাদুর জায়গাতে। দাদুর জন্ম কত? 1900 সালের দিকে। যে পর্চা বা দলিল দেয় তো আপনার CA এর কাগজ। ভয় পাচ্ছেন কেন? যেটা ভুল আছে সেটা হচ্ছে আপনি ঠিক করে নেবেন। ভোটার কার্ডে এক নাম, ভোটার কার্ডে, আধার কার্ডে আলাদা, প্যান কার্ডে আলাদা, দলিলে আলাদা, 4টে ডকুমেন্টসে 4 রকম নাম। এইগুলো ভাই ঠিক করে নেবেন, ভয় পাওয়ার কোনো জায়গা নেই, হাওতাসার কোনো জায়গা নেই। সংখ্যালঘু সমাজের মানুষের অধিকার আছে। শিক্ষা প্রতিষ্ঠান, সিলেবাস, ড্রেস কোড, টিচার নিয়োগ সব আপনার হাতে দিয়েছে, সরকার মাইনে দেবে। পারেন কি এখন? আপনার অধিকার আপনি জানেন না বলে সরকার সেটাকে লাঠি ঘুরাচ্ছে। তাই বলবো, আপনার সন্তানগুলোকে যদি শিক্ষিত করতে পারেন, আমরা যদি আমাদের সন্তানগুলোকে শিক্ষিত করি, আমার দলিতের সন্তান, আমার আদিবাসী সন্তান, আমার মুসলমানের সন্তানকে যদি বা পিছিয়ে বর্গের সন্তানকে যদি আমরা শিক্ষিত করি, তাহলে কি হবে? এই সমস্যা আর হবে না। আমার সন্তানেরা আমাদেরকে পড়ে বলে দেবে, না বাবা আব্বা এটা আমার অধিকার আমরা পাচ্ছি না। তখন ওই কাকে কান নিয়ে গেলে আর দেখবো না, আমার কানের দিকে তাকাবো। অনুরোধ করছি, একবেলা রোজা উপোসে থাকবেন, তাও ভালো কথা, আপনার সন্তানগুলোকে পড়াবেন। তারপরেও বলবো, অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রাণপুরুষ মির্জা আব্বাস সিদ্দিকী, আমাদের বড় ভাইজান আমাদেরকে নির্দেশ দিয়ে রেখেছে, যেখানেই যাবে, যেখানেই বক্তব্য দাও না কেন, সেখানে একটা কথা বলবে, কারো সন্তানের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমাদের কুসমান্ডির প্রতিভা দিদি আছেন, আরও যারা আছেন এখানে, হায়দার ভাই যারা আছেন, এদের সাথে যোগাযোগ করবেন। কারো সন্তানের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যদি অর্থের কোনো সমস্যা থেকে যোগাযোগ করবেন, আমরা অর্থ সহযোগিতা করে সেই সমস্ত ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। নির্দ্বিধায় আপনারা যোগাযোগ করবেন। এটা শুধুমাত্র ISF এর জন্য নয়, আজকে যারা তৃণমূলের যে সমস্ত বন্ধুরা ISF এর এই প্রোগ্রামে আসতে বাধা দিয়েছেন, তাদেরও যদি অর্থের অভাবে তাদের ছেলের পড়াশোনা যদি বন্ধ হয়ে যায়, তাদেরকেও বলছি, গোপনে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপনে রেখে আপনার সন্তানের পড়াশোনার
তুলে নেব। কারণ আপনি আপনার মধ্যে কুশিক্ষা, অশিক্ষা, শিক্ষার অভাবের জন্যই তো আজকে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছেন। আপনার ছেলেও ওই রকম হবে। আর এরা তৃণমূলীরা তো চায়, নেতারা তো চাই, দাদু লাঠিয়াল ছিল, বাবা লাঠিয়াল, ছেলেও লাঠিয়াল হবে। আর এর দাদু নেতা ছিল, এ নেতা, এর ছেলেও নেতা হবে। এ হতে দেওয়া যাবে না। ও তোমরা এসি ঘরে বসে থাকবে, চা খাবে, আর আমরা বুথে মাথা ফাটাফাটি করব। তোমরা লোকসভা, বিধানসভা, রাজ্যসভা আর বাড়ি করবে, আর আমাদের ছেলেরা লোকাল থানা আর বুনিয়াদপুর কোর্ট আর কলকাতা হাইকোর্ট ঘর করবে। এ হতে দেওয়া যাবে না। মার যদি আমি এক খাই, তুমি আমার নেতা, তোমাকে দুঘা খেতে হবে, তাহলে তো তুমি নেতা ভাই। ভুল বলছি নাকি? যাদের চর্বি হবে আজকের পর থেকে তারা মারপিট করবেন। আমি অনুরোধ করছি, তাহলে শিক্ষার প্রথম কথা, তিনটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে শিক্ষায় আপনাদের সন্তানগুলোকে এগিয়ে নিয়ে আসুন। প্রয়োজনে আমরা সহযোগিতা করব। ভোট দিতে হবে না ভাই, আপনার ছেলেকে যদি পড়াই তার জন্য ভোট দিতে হবে, ওর কথার জন্য পড়াবো না আমরা। আর তাহলে দেবেন না আমাদের কাছে। আমরা চাই আমাদের সোসাইটির ছেলেমেয়েরা উঠে আসুক। আমাদের সোসাইটি মানে কি শুধু মুসলিম নাকি? আমাদের সোসাইটিতে আমরা সবাই, সেখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাত, সবাই আমরা মিলে সোসাইটি। আমরা এই যে শরীরটা, একটা হাত যদি আমার ভাঙা থাকে, আমি তো বিশেষভাবে সক্ষম। এখন হাত যদি একটা কাটা থাকে, আমি তো বিশেষভাবে সক্ষম। তাহলে আমি কমপ্লিট মানুষ হলাম কি করে? সোসাইটিতে কোনো একটা জাতের, কোনো একটা গোষ্ঠীর, কোনো একটা বর্ণের যদি অশিক্ষিত পিছিয়ে পড়ে, তাহলে তো সোসাইটিটা দুর্বল হয়ে গেল। সোসাইটিকে সুস্থ রাখতে গেলে সোসাইটির প্রত্যেকটা মানুষের ডেভেলপ চাই করতে হবে। দ্বিতীয় কথা, সৌজন্যতার রাজনীতি করবেন। অনুরোধ করছি আপনাদের কাছে। আমরা কি দেখেছি, সুকান্ত বাবু আপনাদের এমপি, ভোটার দেন আর নাই দেন, আপনার তো এমপি ভাই। এবারে ভোট দেবেন না, ওনাকে হারাবেন, তৃণমূলকে হারাবেন, আইএসএফকে যদি জিতান আলাদা কথা। আমি অনুরোধ করবো আইএসএফকে জিতাবেন। তো কথা হচ্ছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। পার্থ চ্যাটার্জি ছবি আমার কাছে আছে, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ এক জায়গায় এসি রুমে বসে থাকতে পারছে, কোনো অসুবিধা নয়। যত চর্বি এই কুশমন্ডি আমিনপুর বাজারে, বললি নওশাদ সিদ্দিকী খারাপ, এখানে মাথা ফাটাফাটি হবে কেন ভাই? এখানে কেন মাথা ফাটাফাটি হবে? আমি অনুরোধ করছি, সৌজন্যতা অপরের রাজনীতির নেতাদের দেখুন। তো মমতা ব্যানার্জিকে ডেকে মমতা ব্যানার্জি দেখি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াতে পারে, তাহলে আইএসএফ এর নেতৃত্বরা কেন তৃণমূল অন্য দলের নেতাদেরকে ডেকে চা খাওয়াতে পারবে না? আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, এই সম্প্রীতির, এই সৌজন্যতার রাজনীতি করুন। তবে হ্যাঁ, আমি অনুরোধ করবো একটা কথা, এটা লক্ষ্য রাখবেন, ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে। বকটুয়ে দেখুন কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বুথের লোক। দলুয়া খাকি কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জয়নগরে বুথের লোক। এই আপনার সন্দেশকারীতে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সব বুথের লোক। আর বড় বড় নেতারা যাচ্ছে, সামনে পিছনে সিকিউরিটি নিয়ে হই করতে করতে যাচ্ছে, গিয়ে চলে আসছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বুথের লোক। অনুরোধ করছি, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। বিপদ আপদে কিন্তু কেউ দেখবে না কোন দলের, তখন আপনার প্রতিবেশী বিপদে পড়লে, আপনি বিপদে পড়েছেন, সে তৃণমূল করে, সে লাভ মেরেছে আপনাকে বাঁচাবে। আপনি বিপদে পড়েছেন, আপনি আইএসএফ করেন, অন্যজন লাভ মেরেছে আপনাকে বাঁচাবে। এটা তো হয় ভাই আমাদের পাড়ায় প্রতিবেশীতে, হয়তো। তাহলে আপনারা যখন এত ভালোবাসে থাকেন, কেন নিজেদের মধ্যে রাজনীতি নিয়ে লড়াই করছেন? কোনোদিন দেখেছেন সুজন চক্রবর্তী আর ফিরহাদ হাকিম হাতাহাতি লড়াই করতে? এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে তো কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলে বলে কি যাচ্ছে তাই করে দিচ্ছে। কোনোদিন দেখেছেন হাতাহাতি লড়াই করতে? উল্টে চা খাওয়াচ্ছে। এই আপনার অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের লিডার অভিষেক ব্যানার্জিকে খোকাবাবু করে ডাকছে, যদিও এই খোকাবাবু শব্দের আমি বিরোধিতা করছি, এটা রাজনৈতিক শব্দ নয়। আমরা রাজনীতি করতে এসেছি, আমরা কাউকে টিপ্পানি কাটতে আসিনি। তার ভুলটা আমরা বলবো যদি এই শব্দের আমরা বিরোধিতা করি, কিন্তু যেটা বলছি, খোকাবাবু করে ভালোই ডাকে, কিন্তু কোনোদিন হাতাহাতি লড়াই হতে দেখেছেন? মোহাম্মদ সেলিমকে কোনোদিন সাহেবকে দেখেছেন কোনোদিন শোভনদেব বাবুর সাথে হাতাহাতি লড়াই করতে? কোনোদিন আমরা দেখিনি, আর দেখতেও চাই না। ও লড়াই কোথা হচ্ছে? মোহাম্মদ সেলিম জিন্দাবাদ যিনি বলছেন, সুজন চক্রবর্তী জিন্দাবাদ যিনি বলছেন, মমতা দিদি জিন্দাবাদ যিনি বলছেন, অমুক দাদা জিন্দাবাদ যারা বলছেন, তারা গুতগুতি করে মাথা ফাটাচ্ছে আর জেল জরিমানা হচ্ছে। আর যাদের নামে জিন্দাবাদ বলছে, তারা এসি ঘরে বসে চা খাচ্ছে। আর কবে আমাদের জ্ঞান ফিরবে দাদা? আর কবে আমাদের জ্ঞান ফিরবে? স্বাধীনতার 75 বছর, 1952 সাল থেকে ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত অমুক দাদা জিন্দাবাদ করলাম,
দাদার পরিবার বিদেশে গিয়ে পড়াশোনা করছে, আর যে জিন্দাবাদ বলছে তার ছেলে প্রাইমারি স্কুলে গিয়ে টিচার পাচ্ছে না, মূর্খ হয়ে ঘরে ফিরছে। ক্লাস 4-এর বাচ্চাকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন তো 4 বানানটা ইংলিশে বাবু বলতো। ক্লাস 4-এর বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দিয়ে আজকে বাড়িতে গিয়ে দেখবেন, যদি ভুল বলি আপনি পরের বারে আসবেন আমাকে বলবেন, আমি মেনে নেবো। যে ক্লাস 4-এর বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দেবেন, বাপ বলবেন বাপ বেটা অঙ্কটা কত, দেখতে পাবেন আপনার ছেলে, আপনি জিন্দাবাদ করছেন তো আপনার ছেলের কি হচ্ছে, মুর্দাবাদ হচ্ছে। আর যার হয়ে জিন্দাবাদ করছেন তার ছেলে ফরেনে গিয়ে পড়াশোনা করছে, তার ছেলে দিল্লিতে গিয়ে পড়াশোনা করছে, তার ছেলে সিডনিতে গিয়ে পড়াশোনা করছে, আর আপনার ছেলে ক্লাস 4 পড়ে 4 বানান জানে না, 5-এ উঠেছে, ইংলিশ হাই স্কুলে যাচ্ছে, সেখানে ছেলেদের সাথে কম্পিটিশনে পারছে না, পড়াশোনা ছেড়ে দিয়ে পালিয়ে এসছে। কি হচ্ছে, ওই বোমবাদের কাজে লেগে যাচ্ছে। আমাদের ছেলেদেরগুলোকে এই কাজ করাচ্ছে, আমাদের মানে দলিত, আদিবাসী, মুসলমান, পিছড়ে ওয়ার্গের ছেলেদের সাথে এই হচ্ছে, হতে দেওয়া যাবে না। তো আজকের পর থেকে যদি কোনো তৃণমূলের বন্ধুরা মাইকের আওয়াজ শুনে থাকেন, এটা মনে রাখবেন, কোনো তৃণমূলের দাদা দিদি বললো এইটা কর সেটা কর, আমি দেখে নেবো, সেই দাদা দিদিকে বললেন দাদা আসুন আপনি এক ঘা দিন, আমি বাকি 11 ঘা দিয়ে 1 ডজন করে ছেড়ে দেবো। বুঝতে পারছেন না? দেখবেন তৃণমূলের দাদা আসবে না, ওই বিপ্লব বাবুর কথা বলছি আমি, ওনার বিরোধিতা করছি না, উনি কি মারপিট করতে আসবে? সুকান্ত বাবু কি মারপিট করতে আসবে এমপি? তাহলে সুকান্ত বাবু বিপ্লব বাবুর হয়ে যারা এই ধরনের করছেন, কেস কারা খাচ্ছে? পাবলিক খাচ্ছে। ওই সেটা মাথায় রেখে রাজনীতি করুন। আমি আমার কথা বলছি, কোনোদিন বলিনি, বলবো না, তাও বলে যাচ্ছে আমাদের নেতৃত্বদেরকে। আমিও যদি কোনো সময় ফোন করে বলি একটু দেখা দাও, তোটা খুব বেড়ে গেছে, আপনারা বলবেন ভাইজান আসুন, বন্দে ভারত ধরবেন, সকাল সকাল চলে আসবেন মালদাতে, গাড়ি ধরে চলে আসবেন, আপনি শুরু করবেন, আমরা শেষ করব, দেখবেন ভাইজান আর আসবে না। আমি আমার কথা বলছি, কেন আমি জানি তো 42 দিন জেল খেটেছি বাবা। বুঝতে পারছেন না? তাহলে মারপিট বন্ধ হয়ে যাবে। মারপিট কাদেরকে দিয়ে করাচ্ছে? আপনাকে দিয়ে করাচ্ছে, আমাকে দিয়ে করাচ্ছে। কেন মারপিট করবেন ভাই? কার ক্ষতি হচ্ছে একটু ভাবেছেন? কাকার ছেলে জ্যাঠার ছেলের মাথা ফাটিয়ে দিচ্ছেন, খুব ভালো কথা, খুব ভালো লাগছে না? লজ্জা করছে না আমাদের? চাচার ছেলে ফুপুর ছেলের মাথা ফাটিয়ে দিচ্ছে, একটু লজ্জা করছে না আমাদের দাদা? দিনের শেষে তো আমরা প্রতিবেশী, 50 বছর 100 বছর পর দাদু বাপ, এখন আমরা একসাথে বসবাস করছি। কেউ ধর্মের নামে মারপিট লাগিয়ে দিচ্ছে, কেউ ভোটের নামে মারপিট লাগাচ্ছে, কেউ জাতের নামে মারপিট লাগাচ্ছে। কেন আমরা মারপিট করবো ভাই? তারা সব এক জায়গায় উপরে বসে চা খাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। তাই অনুরোধ করছি সৌজন্যতার রাজনীতি করবেন। 3 নম্বর যেটা, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন। হ্যাঁ, প্রশাসনের কিছু অংশ যেন মনে হয় তৃণমূলের পার্টি অফিস থেকে তাদের মাইনে চলছে, এমন তাদের আচরণ, তাদেরও জব্দ করা হচ্ছে। কলকাতা হাইকোর্টে বড় বড় অফিসারদেরকে ডেকে নিয়ে যাচ্ছি, টুপি খুলে মাথা হ্যাট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ছাড় নেই তাদের। কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না, আমরা তাদেরকে সহযোগিতা করব। প্রশাসনের হেভি অংশে এখন সিট যারা খাড়া রেখে এখনও কাজ করে যাচ্ছে, তাদেরকে আমরা সহযোগিতা করব। তারা আমাদের পরিবারের একজন, তারা আমাদের পরিবারের বাইরে নয়। আপনারা বলুন তো, কুসুমান্ডি থানা আছে তো নাকি? কুসুমান্ডি থানার আন্ডারে কত মানুষ বসবাস করে? কম করে 3 লাখ। থানাতে কটা পুলিশ থাকে জানেন? 20টা থাকে বলে কি আমার সন্দেহ আছে। তাহলে 20টা যদি ধরে নিই আমি, 20টা নয়, 20টা যদি ধরে নিই, এই 20টা পুলিশের প্রতি ভরসা রেখে গত রাত্রিরে আমরা নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম তো? এই বলুন, ঘুমিয়েছিলাম তো? চোর ডাকাত হ্যান ত্যান, তৃণমূল বিজেপি যাই বলুন না কেন, হ্যান ত্যান, নিশ্চিন্তে কেন ঘুমিয়েছি? ওই 20টা থানার পুলিশ আছে বলে, তাদের প্রতি আমাদের ভরসা আছে বলেই তো আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি। তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু। যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে তৃণমূলের দলদাসের মধ্যে কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনি লড়াই করব। তবে অনুরোধ করছি, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, আপনারা সহযোগিতা করবেন। বর্ডারের এলাকায় পাশে কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেব না, এটা মাথায় রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো নেতাদের মতো বড় বড় ডায়লগ দিলাম, দিনের শেষে এই কথা বলবো, আমার জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন। লক্ষ্য আমার বেশি কিছু নয়, গাড়ি ভাড়ি হ্যান ত্যান কিছুই লক্ষ্য নয়। আমার লক্ষ্য স্বল্প ভাই, একদম। লক্ষ্যটার মধ্যে কয়েকটা লক্ষ্য আজকে বলে যায়। সেটা হচ্ছে, কেন কুসুমুন্ডির একজন ভ্যান চালককে, কেন কুসুমুন্ডির একজন কৃষককে, কেন কুসুমুন্ডির আমিনপুর বাজারের একজন মাছ বিক্রেতাকে তার ট্রিটমেন্ট নেওয়ার জন্য, বিনামূল্যে চিকিৎসা নেওয়ার জন্য কলকাতায় SSKM-এ যেতে হবে? এই প্রশ্নের জবাব আমি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে আশা করছি। আমি আওয়াজ তুলছি, আমার প্রশ্ন, আমার ইচ্ছা,
কুসুমন্ডি জেলায় বা এই দিনাজপুর জেলায় কেন কলকাতার মতো বড় হসপিটাল এখনো 12 বছরে রাজ্য সরকার করতে পারলো না? এর জবাবটা আমি চাইছি। আমার সাথে সহমত তো নাকি? আপনি বলুন তো, আপনি এখান থেকে যাচ্ছেন কোথায়? কলকাতায়। গ্রামের মানুষ, আপনি পিজিতে গেলেন এমার্জেন্সিতে, 1 নম্বর এখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হলো, টাকা খরচ হচ্ছে। আপনি যেদিনকে যাচ্ছেন যাতে আসতে 2 দিন নষ্ট যাবে, 2 দিনের আপনার লেবার খরচ চলে গেল। দিন আনে দিন খান তো আমরা নাকি যারা আছি, তাহলে গেল, দুটো ক্ষতি হলো। 3 নম্বর, শহরের ভাষা আমরা বুঝতে পারি। আমিও গ্রামের ছেলে, ফুরফুরা শরীফ একটা গ্রাম, আমরা পঞ্চায়েত এলাকায় বসবাস করি। শহরের ভাষা আমরা সহজে বুঝতে পারবো। আর পিজিতে গেলেন, ভোর থেকে লাইন দিলেন, এমার্জেন্সিতে কিছু হওয়ার পর আপনাকে বললো ট্রমা কেয়ারে যাও। ট্রমা কেয়ার খাই না নাকি? স্বাভাবিকভাবে ভাগ বলুন তো, এমার্জেন্সি একটা নিয়ে গেছেন, এমার্জেন্সিতে গিয়েছেন, এবার বলে ট্রমা কেয়ারে যাও, হ্যান্ড নাও তার নাও, বেড নেই, হ্যান্ড নেই তার নেই, আপনি হন্য হয়ে ঘুরছেন। আর ওখানে দালাল ছাড়া আছে, আপনি গ্রামের মানুষ, বেড পাচ্ছেন না পাচ্ছেন না, দালাল এসে আপনাকে, দালাল পুরো বুঝে নেবে কে কোথা থেকে এসেছে, কোনটা ওদের তো বুঝে নেবে। এসে বলবে এই বেড নেই, হ্যান্ড নেই, তোমার লুকি মরে যাবে, হ্যান্ড করবে, ত্যান করবে, 50,000 দাও, 20,000 দাও, 30,000, যাকে যা পারবে চাঁচবে, বেড করে দেবে। আমার বক্তব্য হচ্ছে, কেন ওই কলকাতার মতো পিজি হসপিটালের মতো, কেন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলের মতো, কেন আরজি করের মতো, কেন বিভিন্ন কলকাতার যে সমস্ত সরকারি হসপিটালের মতো বড় বড় হসপিটাল এই প্রত্যন্ত জেলাগুলোতে হচ্ছে না? এর আওয়াজটা যখন আপনি তুলতে শুরু করবেন, মানে আপনি সজাগ হবেন, তখন দেখবেন সুকান্ত বাবু এমপি, সে বলবে আমি এবার মোদিজিকে বলে আমি ওই রায়গঞ্জে এমস হয়নি, কল্যাণীতে হয়েছে, অন্তত এই সাইডটাতে আমি একটা এমসে যাতে ব্যবস্থা করা যায় আমি লড়াই করব। এখন তো মুখে এমস নেয়নি, ওই আওয়াজটা তুললে এমসের কথা বলবে। আর মুখ্যমন্ত্রী এমস হয়ে গেলে ভোট ফলে ওই দিকে চলে যেতে পারে, ভয়ে ওই ধরনের বড় হসপিটাল এখানে বাড়িয়ে দিতে বাধ্য হবে। আমার ভাই এটাই চাওয়া পাওয়া, নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। দোয়া আশীর্বাদ করবেন, যে লক্ষ্যে আছি, জনগণের হয়ে কথা বলছি, এটা যেন চিরকালীন বলতে পারি। এই জনগণের হয়ে কথা বলার জন্য আমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, একবার কেন যদি 100 বার আমাকে জেলে যেতে হয়, আমি জেলে যেতে পিছপানা হয়, মানুষের জন্য যেন কথা বলতে পারি, এই দোয়া আশীর্বাদটা আমার জন্য করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন শান্তিপূর্ণভাবে এসেছেন শান্তিপূর্ণভাবে আপনারা এখান থেকে বিদায় নেবেন। আর এখানে আমাদের, এটা কার মোবাইল? আচ্ছা, এখানে আজকে একটু জয়নিং পর্ব আছে, এর মধ্যে শুধু সাংবাদিক বন্ধু ছাড়া আর কেউ ঢুকবেন না, অনুরোধ করবো আপনাদের কাছে। এখন জয়নিং পর্ব আছে, আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বিশ্বজিৎ মাইতি মহাশয় হাত থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চিন্তা ভাবনা, কার্যকলাপ, লক্ষ্য উদ্দেশ্যকে ভালোবেসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তুলে নিচ্ছেন, যে পতাকা তুলে দিচ্ছেন আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় সম্মানীয় বিশ্বজিৎ মাইতি মহাশয়। কারা জয়নিং হচ্ছে একটু নামগুলো ঘোষণা করে দিন। দেওয়ান আব্দুল গনি কলেজের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আনিসুর রহমান, দিলওয়ার হোসেন, মৌলানা জাহাঙ্গীর আলম, হাফেজ এনামুল, রুবেল্লানা, সাদ্দাম হোসেন, কৌসার আমিন, এবং মালদা থেকে অনেকে আছে। আরো প্রায় 500-র মতো মানুষ আজকে আমাদের লিস্টে আছে, সবাইকে মঞ্চে আনা সম্ভব হচ্ছে না, অনেকের নাম বলা যাচ্ছে না। ধন্যবাদ। অনুরোধ একটাই, হয়েছে বিশ্বজিৎদা তাদের হাতে পতাকা তুলে দিলেন, সহযোগিতা করলেন, আমাদের প্রতিমা বর্মন দিদি এবং আমাদের যারা নেতৃত্বরা আছেন তারা প্রত্যেকে সহযোগিতা করেছেন। আমি অনুরোধ একটাই, যে আইডিওলজি চিন্তাভাবনা নিয়ে চলছি, আশা করছি সেইগুলো আপনারা অনুপ্রাণিত হয়ে এসেছেন, সেটাকেই মাথায় নিয়ে চলবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন এক প্ল্যাটফর্ম যেটা মানুষের হয়ে কথা বলবে, এটাই আমাদের শেষ
এটাই আমাদের শুরু, এটা ছাড়া লক্ষ্য আমাদের একটাই, আর অন্য কোনো কিছু নেই। শুরু করছি। সিদ্দিকী সাহেব, সামনে লোকসভা ভোট, আপনি কি এখান থেকে আলাদা করে কোনো প্রার্থী দিচ্ছেন? দেখুন, ইতিপূর্বে আমি ঘোষণা করেছি এই বঙ্গের কয়েকটা সিটে আমি প্রার্থী দেবো। তার মধ্যে কিন্তু কয়েকটা সিটের মধ্যে কিন্তু একটা অন্যতম সিট হচ্ছে বালুরঘাট। কারণ বালুরঘাটের মানুষ যে লক্ষ্য নিয়ে ভোট দিয়েছিল বিজেপিকে, সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। এখানে স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে বেশিরভাগ বিষয় এখানকার মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। এখানকার মানুষের চাওয়া পাওয়ার কথা পার্লামেন্টে সেই মতো এখানকার এমপি তুলে ধরতে পারেনি। সাধারণ মানুষের কাছে যাব, সাধারণ মানুষ যদি আমাদেরকে ভোটে জেতান, আমি আশা করছি জেতাবেন। আমরা তো যে বুথ দখল করতে পারি না, আমরা অ্যাপ্রোচ করব। আমরা এখানকার জনপ্রতিনিধি হয়ে এখানকার যিনি আমাদের হবে তাকে মাধ্যমে এখানকার মানুষের চাওয়া পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে সারা দেশের বিষয়ে যে অন্যায় করছে যারা করেছিল বিগত দিনে, আগামী দিনে যদি কোনো ধরনের বিল আসে, সে কৃষক বিল থেকে শুরু করে তার বিরোধিতা যেমন করবে, মানুষের জন্য নতুন বিল আনার জন্য আহ্বান করবে। দাদা, আরেকটা প্রশ্ন। আরও বেশ কিছু সিট আছে, দেখুন আমাদের ঘোষণার অপেক্ষায় আছে, একটু অপেক্ষা করুন। আমরা আরেকটা প্রশ্ন। লড়বেন না কোনো রকম ভাবে জোটের সঙ্গে? দেখুন, আমরা অবিজেপি তৃণমূল যারা আছেন প্রত্যেকের কাছে আহ্বান করেছি, আসুন আমরা বিজেপি এবং তৃণমূল এই বিজেমূলকে আমরা পরাস্ত করি। বাংলার জনগণও কিন্তু প্রস্তুত নিয়েছে এই বিজেমূলকে পরাস্ত করতে, কারণ বিজেপির খেলা, তৃণমূলের খেলা বাংলার মানুষ ধরে নিয়েছে। যখন যার প্রয়োজন হচ্ছে, নেতা অদল বদল হচ্ছে, প্রয়োজন মিটে গেলে আবার যার ফিরিয়ে নিয়ে আসছে। এই নোংরা খেলাকে প্রতিহত করতে হবে। তো আমরা আহ্বান করেছি, আমরা যে সমস্ত সিটগুলোতে প্রার্থী দেব, অবিজেপি তৃণমূল সেইগুলোতে প্রার্থী না দিলে তাদেররা যে সমস্ত সিটে প্রার্থী দেবে, আমরা সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করব। কিন্তু অলরেডি বামপন্থীদের তরফ থেকে আরএসপি তাদের প্রার্থী মোটামুটি ঠিক করে ফেলেছে। আরএসপি কি আপনাদের সঙ্গে নেই তাহলে? দেখুন, কে ঠিক করেছেন না করেছেন তাদের স্বতন্ত্র পার্টি, আমি তাদেরকে তো মানা করতে পারি না। আমাদের সাথে যদি লেফট ফ্রন্টের কোনো সময় অ্যালায়েন্স হয়, তখন নিশ্চিতভাবে লেফট ফ্রন্টের যিনি চেয়ারম্যান আছেন বিমান বসু মহাশয়, আর তিনি আরএসপিকে কী বলবেন, কোথায় তুলতে হবে না তুলতে হবে, সেগুলো তিনি করে নেবেন। আরেকটা প্রশ্ন, গতকালকে একটা বেসরকারি চ্যানেলে জাস্টিস গাঙ্গুলি বলেছেন যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে শুধু মুসলিম ভাই বোনেরা রয়েছে, উনি যদি একটা নির্দল হয়ে দাঁড়ান তাহলে ওনার পাঞ্জাবিও ওনার সঙ্গে থাকবে না। কি বলবেন এই প্রসঙ্গে? সর্বপ্রথম বলবো, আমরা জাস্টিস গাঙ্গুলি মহাশয়ের কাছ থেকে অনেক আশা করেছিলাম, আরও বেশি কিছু পাবো আইনের মাধ্যমে। কারণ জাস্টিস গাঙ্গুলি মহাশয় যে জায়গায় গিয়েছেন, আমি এখন হাজার চেষ্টা করলেও হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারবো না। তিনি সকাল সন্ধ্যা যখন ইচ্ছা চলে আসতে পারবেন। আমি অনুরোধ করেছিলাম, কিন্তু আমার অনুরোধে তিনি কেন সাড়া দেবেন? আমি যে জাস্ট ওনার শুভাকাঙ্ক্ষী হিসাবে, যেহেতু উনি রাজনীতির ময়দানে এসেছেন, আমার প্রধান প্রতিপক্ষ দলে তিনি যোগদান করেছেন, তবে ওনাকে বলবো যে জামা খুলে যাবে কি না যাবে, একটা কথা, আমার কাছ থেকে সাধারণ মানুষজন যে আশা প্রত্যাশা নিয়ে আছেন, তাদেরকে আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদেরকে আমরা নিরাশ করব না। আর একটা কথা, আমি মুসলমানের প্রতিনিধিত্ব করতে বা মুসলিমকে প্রমোট করতে রাজনীতির ময়দানে আসিনি। আমি রাজনীতির ময়দানে এসেছি মানুষের কথা বলতে। আমার লেফট রাইট আগে পিছে যে বসিয়ে রাখতে হবে ভিন্ন ধর্মের মানুষকে, আমাকে ফুটেজ নেওয়ার জন্য সেটাও আসেনি। ঘটনা চক্রে বসে গিয়েছে আলাদা জিনিস, আমি কর্মে বিশ্বাসী। আমি চোপড়াতে গিয়েছিলাম, আমার আদিবাসী মায়েদের উপর অত্যাচার যখন হয়েছিল তাদের পাশে ছুটেছিলাম। আমি ছুটে গিয়েছিলাম আপনার জয়নগরে আমার মুসলিম মায়েদের উপর যখন অত্যাচার হচ্ছিল। আমি ছুটে গিয়েছিলাম পুরুলিয়াতে আমার জনজাতি উপজাতির মায়েদের উপরে যখন অত্যাচার হয়েছিল। আমি ছুটে গিয়েছিলাম আপনার বীরভূমের দেউচা পাঁচামিতে। এমন করে এই তপন বিধানসভাতে মানে আদিবাসী বোনের ওপরে আবগারি দপ্তর দ্বারা আক্রান্ত হয়েছিল, সেখানে গিয়েছিলাম। বিদ্যুৎ মণ্ডল থেকে শুরু করে আনিস খান। আমি ধর্মে নিয়ে স্পেসিফিক কোনো ধর্মের প্রতিনিধিত্ব আমি করতে চাই না, আমি মানুষের প্রতিনিধিত্ব হতে চাই। তবে আমার কর্মকাণ্ডে যদি কোনো ত্রুটি থেকে থাকে, আশা করব জাস্টিস এখন ফরমার জাস্টিস গাঙ্গুলি স্যার মিডিয়ার মাধ্যমে আমাকে বলবেন যে নওশাদ, তোমার এই কাজের মধ্যে আরও ডেভেলপ করা দরকার। তিনি ভিন্ন দল রাজনীতি দলে হতে পারে, কিন্তু আমি ওনাকে সত্যি বলছি, আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষী। যদিও এখনও আমি এখন কঠিন রাজনৈতিকভাবে প্রতিবন্ধী। আগামী দিনে রাজনীতির ময়দানে ওনাকে আমি পরাজিত কীভাবে করা যায় সে কৌশল আমরা করছি। স্যার, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি ডায়মন্ড হামলারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হলে আপনার জামানত বাজেয়াপ্ত হবে, এটা তৃণমূলের দাবি। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের এক নেতা বলছেন, কেন জানেন, অভিষেক বাবুর কাছে নম্বর বাড়াতে হবে, তো ওনার নাম্বার বাড়াতে হবে, সেই জন্য কথা বলছি। অভিষেক বাবুও জানেন কার জামানত জব্দ হবে আর কে কালীঘাটে গিয়ে প্রাক্তন হবে, তার প্রস্তুতি এখন থেকে নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন না, এই ডায়মন্ড হারবার ছাড়া বাইরে বেরোতে পারছেন না।
এখনো তো ঘোষণা করিনি, মানে নমিনেশন জমা দিইনি। নমিনেশন জমা দিলে তো না, তাহলে কোনো শুরু হয়েছে আজ থেকে? নমিনেশন জমা দিলে তো বেডিং পত্র সব নিয়ে ওখানে থেকে যাবে বেচারি। আর উনি হচ্ছেন যে যিনি বলেছেন তার নাম্বার বাড়ানোর জন্য এই ধরনের কথা বলছেন। সময় কথা বলবে, কার জমানত জব্দ কে করবে। গণতন্ত্রে যদি বিশ্বাসী হয়, শান্তিপূর্ণ নিরপেক্ষতার সাথে যদি ভোট হয়, 42টা সিটের মধ্যে কত সিটে যে পরাজিত হবে আর কত সিটে যে জামানত জব্দ হবে, তখন পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে রেকর্ড হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে। যদি আপনার প্রার্থী যারা এখানে